গায়ে হলুদের ফাংশন জমজমাট হয়ে উঠেছে। ছাদের মাঝখানের স্টেজে সবাই নাচ গান করছে। বর বউয়ের গায়ে হলুদ ছোঁয়ানো শেষ। তার আপাতত বাকি দর্শকদের সাথে বসে আছে সবার অনুষ্ঠানের পারফরমেন্স দেখার জন্য। রকি, হৃদয়, কার্তিকরা আজ আলাদা আলাদাভাবে গান গেয়েছে নিজেদের মতো। ওদের সবার শেষে পালা এলো প্রার্থর। মাঝে রাখা একটা টুলের উপর বসে গিটার তুলে নিল হাতে, সেটাকে গলায় ঝুলিয়ে স্ট্যান্ডে মাইকটা নিজের বরাবর সেট করে নিল। প্রথমে টুংটাং করে দুটো শব্দ তুলল তরঙ্গে। পেছনে রকি, হৃদয়, কার্তিক বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে। আজ আর তাদের সাথে অর্ণব নেই। সে বর মানুষ, তাকে এখন গানে নেওয়া যাবে না। হবু বউয়ের পাশে বসে রেখেছে তাকে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রার্থর দিকে, কখন গান শুরু করবে। এর মাঝে প্রার্থ পুষ্পর দিকে তাকিয়ে বলে উঠল, দিস সং ইজ ডেডিকেটেড টু ইউ মাই ফ্লাওয়ার। সবার ও ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। হুট করে অর্ণব চেঁচিয়ে বলে উঠল, শালা, বিয়েটা কি তোর না আমার? বউ নিয়ে রোমান্টিক ভাইব তো তুই দিচ্ছিস। মুহূর্তেই আবার হাসি রোল পড়ে গেল সেখানে। প্রার্থ তাতে পাত্তা দিল না। গিটারে হাত লাগিয়ে বাজানো শুরু করে দিল। তার হাত আটকে গিটারের তারে এবং মুগ্ধ নয়নজোড়া আটকে আছে পুষ্পর লজ্জায় রক্তিম হওয়া মুখে হবে। ধ্যান জ্ঞান সব পুষ্পর দিকে তাক করে গাইল। কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত যোচনা নিলাম ভেতরে বাহিরে, ধরনে বা ধারণে আমার নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। চোখে জল নোনাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে, আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। পুষ্পর দিকে মহাবিষ্টের ন্যায় তাকিয়ে থেকেই গাইল পুরো গানটা। এ যেন নতুন করে প্রেমে পড়া, নতুন করে ভালোবাসা। ওই স্নিগ্ধ শুদ্ধ মুখখানার দিকে তাকালে দুনিয়ার আর কোনো কিছুতে খেয়াল থাকে না প্রার্থর। আচ্ছা, ভালোবাসা এত সুন্দর কেন? এই মেয়েটাকে আগে তো প্রার্থর কাছে এমন লাগতো না। এভাবে চেয়ে থেকেও দেখেনি কখনো, কখনো এভাবে তাকানোর প্রয়োজনও মনে করেনি। অথচ এখন দেখো, ভালোবেসে পুরো অনুভূতিটাকেই বদলে ফেলেছে। কারণে অকারণে তার দিকে তাকিয়ে থাকতে তার ভীষণ ভালো লাগে। সে গিটারটা রেখে উঠে গেল। সবার করতালিও শেষ হলো। প্রার্থ গিয়ে পুষ্পের পাশের জায়গাটা দখল করে নেয়। তখন পুষ্প আঙ্গুলের ডগে অশ্রু মুছতে ব্যস্ত। মীর জাফরের মতো চোখ দুটো সুখেও ঝরে, দুঃখেও ঝরে। প্রার্থ এক হাত বাড়িয়ে পুষ্পের কাঁধে রাখে, কোমল মুখটা নিজের দিকে ঘুরিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে চোখ মুছিয়ে দেয়। বলে মজার ছলে, সবসময় ভ্যা ভ্যা না করে একটু হাসতেও তো পারিস। হাসলে তোকে গোটা একটা ফুলের রাজ্যের রানী লাগে। পুষ্প হেসে দেয় শব্দ করে। প্রার্থর বুকে আলতো চাপড় মেরে বলে, আপনিই তো কাঁদালেন। এইটুকুতে যে কাঁদে সে ছিচকাঁদনে, তার মানে তুইও তাই? পুষ্প ঘুরে তাকায় সামনে, মেয়েকে রাগ দেখিয়ে বলে, আপনার জন্য এমন হয়েছি। পরপরে আবার অবাক হয়ে বলে, এই ওটা অন্ত না? প্রার্থ পুষ্পর চোখ ইশারা করে তাকায় সামনে। যেখানে এতক্ষণ প্রার্থ বসে গান গাইছিল সেখানে অন্ত বসে আছে, হাতে গিটার। পুষ্প ফের বলল, অন্ত গান গাইবে? ও তো গান টান গায় না। প্রার্থ স্বাভাবিকভাবেই বলল, আজ হয়তো গাবে, দেখতে থাক। অন্ত তখন গিটারে টুংটাং শব্দ তুলছে। তার শুভাকাঙ্ক্ষীরা যারা তাকে চেনে তারা সবাই অবাক। অন্ত প্রার্থর ভাই হলেও সে গানের প্রতি আসক্ত নয় বা গান গায় না খুব সহজে। আজ বিয়েবাড়িতে এতগুলো মানুষের সামনে গান গাইবে ভেবেই অবাক সকলে। প্রিয়া আর শিফা এক জায়গায় বসেছে। পুষ্পর দুটো চেয়ার পরেই ওদের চেয়ার। অন্তর স্টাইলটা ঠিক প্রার্থর মতোই। একইভাবে বসে একইভাবে তাকালো প্রিয়ার দিকে। বাড়তি কোনো কিছু না বলে গান ধরল, প্রথম যখন তোকে দেখেছি মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি, ছুঁয়ে দেখার উচ্ছেদের আগমন, রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ। তুই ছাড়া মন কাঁদে একেলা, তুই হিনা কি করে বুঝি না? তুই চাইলে বল, সকাল সাজাই বৃষ্টি নামাই তোর ইশারায়, মেঠো মেঠো পথে হেঁটে দুজন চল, রাত নামাই কথায় কথায়। আবার আসবে ভালোবাসা নতুন এক প্রহর, রেখো যতন করে আমায়, করো নাগোপর। আগলে রেখে আগলে রেখে আগলে রেখে কাছে টেনে বাসবো ভালো কত না, মন মাজারে তোর নাম লিখিয়ে করবো প্রার্থনা। তুই ছাড়া মন কাঁদে একেলা, তুই হিনা কি করে বুঝি না। পুরো গানটা গেয়ে থামলো অন্ত। সকলে আজ জানলো অন্তর গানের কণ্ঠ এত সুন্দর। কখনো গান গায়নি সে, তাই জানার সুযোগও হয়নি। আজ তবে শুনলই তার কণ্ঠ।
সবাই যেখানে মুগ্ধ অন্ত গানে প্রিয়া সেখানে স্তব্ধতার চাহনিতে। গানের প্রতিটি লাইন যেন তাকে উৎসর্গ করা। গায়ের লোমগুলো এখনও দাঁড়িয়ে আছে। এতক্ষণ না পারছিল উঠতে, না পারছিল সহ্য করতে। অন্তর গভীর চোখ দুটো দৃষ্টিতে যেন বন্দী হয়েছিল এতক্ষণ। এবার আর বসে থাকা সম্ভবপর হলো না। উঠে চলে গেল অন্য পাশে। বুকের গতি বেগতিক। বুঝতে পারছে না অন্তর জন্য তার এমন কেন হচ্ছে। কোনো সময় বুকের মাঝে চিনচিনে ব্যথা হচ্ছে, আবার কোনো সময় বুক মুচড়ে উঠছে। অন্তর্হৃদয় বিচ্ছিন্ন করা শব্দ তরঙ্গ কানে বেজে যাচ্ছে বারংবার। অন্ত একবার বলেছিল ভালোবাসলে নাকি তার জন্য বুকের মাঝে চিনচিনে ব্যথা হয়, পুড়ে যাওয়ার যন্ত্রণা হয়। যখন এগুলো কারোর জন্য অনুভব করতে পারবি তখন বুঝবি তুই ভালোবাসিস। এখন ব্যথা যে অন্য কারোর জন্য নয়, অন্তর জন্যই হচ্ছে। এটাকে কি বলে আখ্যা দিবে সে? ভালো লাগা নাকি ভালোবাসা? গায়ে হলুদের ফাংশন শেষ হতে হতে গভীর রাত হলো। প্রার্থনা রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। অর্ণব থাকতে বলেছিল, কিন্তু প্রার্থ থাকলো না। 2-3 দিন হলো নতুন গাড়ি কিনেছে সে। বাসাও খুব একটা দূরে নয়। কালো রঙের টয়োটা এক্সিও গাড়িটি ছুটিয়ে বাড়িতে পৌঁছাতে মাত্র 15 মিনিট লাগবে। তাই আর বিলম্ব না করে বাড়ির উদ্দেশ্যে ছুটল তারা। হৃদয়ও মোহকে নিয়ে বেরিয়ে গেছে ঘণ্টাখানেক আগে। এখানে শুধু রয়ে গেল কার্তিক, সুস্মিতা এবং রকি। গুনে গুনে ঠিক 15 মিনিটের মাথায় বাড়িতে এসে পৌঁছালো প্রার্থনা। ক্লান্ত শরীরে ধূপধাপ পা ফেলে চলে গেল নিজেদের রুমে ফ্রেশ হতে। সবার আগে চলে গেল প্রিয়া। আজ প্রান্তকে ফাংশনে নেওয়া হয়নি। গাড়ির পেছনের সিটে অন্ত আর প্রিয়া একসাথে বসেছিল। যতক্ষণ গাড়িতে ছিল ততক্ষণ যেন দম গলায় আটকে আসছিল। গাড়ি থেকে নেমেই হন পায়ে বাড়িতে ঢুকে গেছে সে। পুষ্পর কেমন লাগলো কিন্তু কিছু বলল না। ভাবলো অতিরিক্ত ক্লান্ত হয়তো। রাত তখন প্রায় 2টা। পুষ্প ফ্রেশ হয়ে গায়ে নিয়ে দিয়েছে বিছানায়। এখন একটু ঘুমাবে, আবার সকাল সকালই উঠে পড়তে হবে। বাড়ির সামান্য কাজ, অর্ণবের বিয়ে নিয়ে আবার ব্যস্ত দিন কাটবে তার। এত ব্যস্ততা চলাফেরার মাঝেও প্রার্থ পুষ্পের প্রপার প্রোটেকশন করেছে। বারবার মনে করিয়ে দিয়েছে, পেটে আমাদের সন্তান, সাবধানে চল। ওখানে যাবি না, এখানে থাক, আমার চোখের সামনে থাকবি সব সময়। এটা খাবি না, ওটা খা, আরও নানান কথা তার নির্দেশে চলেছে সারাদিন। পুষ্প খুব উপভোগ করেছে এগুলো। নিজেকে তার ছোট বাচ্চা মনে হয়েছে। একটা মানুষকে কেউ এভাবে আগলে রাখতে পারে তা তার অজানা ছিল। পুষ্পর বরং গর্ব হয় এমন একটা মানুষকে সে ভালোবেসেছে যে তাকে তার থেকেও বেশি ভালোবাসে। শুয়ে শুয়ে এসব ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। লজ্জাও লাগলো কিছুটা। কিছুক্ষণ পর প্রার্থ ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। ডিরেক্ট গিয়ে বাতি নিভিয়ে দিল। কেবল ডিম লাইটের স্বল্প আলোয় আলোকিত রইল কক্ষ। সে এসেই হুড়মুড়িয়ে শুয়ে পড়ল। পুষ্পকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কোনো বাক্যে ব্যয়বিহীন মুখ গুজল পুষ্পের গ্রীবায়। এটা তার রোজকার অভ্যেস। এভাবে না ঘুমালে নাকি তার ঘুম হয় না। পুষ্প স্বাভাবিক ন্যায় জড়িয়ে রাখল তাকে নিজের মাঝে। বেশ কিছুক্ষণ মনে মনে কিছু কথা ভাবল। একটু পর ভনিতা নিয়ে প্রার্থকে বলে উঠল, ঘুমিয়ে গেছেন? বিপরীত মানুষটা থেকে শব্দ এলো স্বাভাবিক সুরে। পুষ্প জিভে ঠোঁট ডোবালো। সংশয় নিয়ে শুধালো, একটা কথা বলবো? ওপাশ থেকে আবারও ভারী কণ্ঠ ভেসে এলো, বল। পুষ্প দুটো ঢোক গিলে বলল, রাগ করবেন না তো? তাহলে বলবো। মন দ্বিধা নিয়ে পুষ্প বলতে শুরু করলো, আজকে অর্ণব ভাইয়াদের বাড়িতে ভাইয়ার মামির সাথে কথা হলো। তিনি বললেন তার নাকি প্রিয়কে খুব পছন্দ হয়েছে। তার ছেলে মানে অর্ণব ভাইয়ের মামাতো ভাই আমেরিকায় থাকে, সেখানকার সিটিজেন, বিজনেস করছে সেখানে। তিনি বললেন তার ছেলের জন্য প্রিয়কে দিতে, মানে আমি বড় বোন হিসেবে আমাকে বললেন। আব্বু আম্মুর সাথেও কথা বলতে চাইছেন তিনি। ছেলের ছবিও দেখালো, দেখতেও বেশ সুন্দর, বয়সও খুব একটা নয়, একদম ঠিকঠাক। ওর জন্য কি কথা বলবো? প্রয়োজন নেই। প্রার্থর ভারী স্বরে খানিকটা ঘাবড়ালো সে। এরপরে ভাবলো এটা তো জনাবের স্বভাব, একবার ঠোঁট কাটা হবে তো একবার গম্ভীর। কখন কোন মুডে থাকে কেউ বুঝতে পারবে না। সে সাহস করে আবার বলল, কিন্তু কেন? সম্বন্ধটা তো ভালো, তাছাড়া প্রিয়কে পড়াবেও। আমি বারণ করেছি। আবারও সে একই স্বর। পুষ্প রেগে গেল এখন। বলল, কিন্তু কেন? সমস্যাটা কোথায়? প্রিয়র জন্য পাত্র ঠিক করা আছে। পুষ্প অবাক হলো। ঘন পল্লব বিশিষ্ট নেত্রদ্বয় 2-1 পলক ঝাপটে বলল, কি বলছেন? কাকে ঠিক করে রেখেছেন? প্রার্থ ভনিতাবিহীন জবাব দিল অন্তকে। পুষ্পর অবাক ভাব আকাশ ছিল। প্রার্থর মুখটা টেনে তুলল সম্মুখে। 2 হাত তার গালে রেখে 2 চোখ ভরে অবিশ্বাস নিয়ে শুধালো, কোন অন্ত? কি বলছেন আপনি? আমাদের অন্ত? পুষ্পর বিশ্বাস হলো না। ভ্রুকুটি করে বলল, আপনি পাগল? ওরা ভাই বোন সারা দিন ঝগড়া করে। আপনি প্রিয়র জন্য অন্তকে বেছে রেখেছেন কি মনে করে? মাথা খারাপ? অন্তর জীবন তেনা করে দিবে আপনার বোন। প্রার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে বলল, ভাই বোন তো আমরাও ছিলাম। পুষ্প মিয়ে এলো, চোখ সরিয়ে বলল, আমাদের ব্যাপার তো আলাদা। আমি তো আপনাকে ভালোবাসতাম, কিন্তু ওরা, ওদের কথা একবার ভাবুন। সারাদিন পারলে ঝগড়া করবে দুজন। ওরা একসাথে কি করে থাকবে? আর সবচেয়ে বড় কথা, অন্তত কখনই প্রিয়কে মানবে না।
তোমার ভাই পছন্দ করে প্রিয়কে, শুধু পছন্দ নয় ভালোবাসে। কুল হারা প্রেমিক হয়ে ছন্ন ছাড়া ঘুরে বেড়াচ্ছে সে। পুষ্প আজ এ কি শুনল? এটা কি পৃথিবীর অষ্টমতম আশ্চর্য নয়? পুষ্পর কাছে তো এই চিরন্তন সত্যকে অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। এটা কি করে সম্ভব? অন্ত ভালোবাসে তাও প্রিয়কে? এটা কি বিশ্বাস করার মতো কথা? পুষ্প তখনও মার্বেল চোখে তাকিয়ে প্রার্থর দিকে। চোখ দুটো আরেকটু বড় করলেই যেন কোট ছাড়িয়ে বেরিয়ে আসবে। পুষ্পকে অবিশ্বাসী চোখে তাকিয়ে থাকতে দেখে প্রার্থ ভ্রু কুঁচকে বলল, এত অবাক হওয়ার কি আছে? সারাদিন ওদের সামনে থাকিস, এটুকুও ধরতে পারিস না? পুষ্প রোবটের ন্যায় শুধু আওড়ালো, আপনি সত্যি বলছেন তো? কেন, কোনো সন্দেহ আছে? আপনি কি করে জানলেন? অন্ত বলেছে আপনাকে? না, আমি বুঝে নিয়েছি। তাহলে আমি কি করে বুঝলাম না? তোর সেই ক্ষমতা আছে নাকি? অন্তকে গভীরভাবে খেয়াল করলেই বুঝতি। ওদের ঝগড়ার মাঝেও অন্তর গভীর প্রেম লুকিয়ে থাকে। আমার চোখ এড়ায়নি সেই প্রেম। প্রিয়র জন্য অন্তর চোখের কাতরতা স্পষ্ট দেখেছি আমি। প্রিয় জানে অন্তর অনুভূতি সম্পর্কে? প্রার্থ ঠোঁট উল্টে বলল, মেবি জানে। পুষ্প মাথায় হাত দিয়ে বলল, এ আপনি কি শোনালেন আমাকে? আমার মাথা ঘুরছে। প্রার্থ উদ্বেগ হয়ে পড়ে, অলস শরীরটা চটপটে হয়ে ওঠে। উদ্বিগ্নতায় পুষ্পর মুখে হাত রেখে চিন্তিত সুরে বলে, কি হয়েছে ফুল? মাথা কেন ঘুরছে? খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? পুষ্প কথা বলা ভুলে গেল। ভ্যাবলার মতো তাকিয়ে রইল উন্মাদ প্রার্থর দিকে। সে তো শুধু কথার কথা বলেছে, মাথা ঘুরছে, এতেই এত টেনশনে পড়ে গেল? প্রার্থর চোখে মুখে ভয়। পুষ্প প্রার্থর গালে হাত রেখে আশ্বস্ত করলো তাকে, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। এত টেনশন করছেন কেন? আমি তো কথার কথা বললাম, আমার মাথা ঘুরছে না, খারাপও লাগছে না, আমি একদম ঠিক আছি। আপনি শান্ত হন, এত কেন চিন্তা করছেন? প্রার্থ ঠোঁট গোল করে শ্বাস ফেলল, যেন এই যাত্রা বেঁচে গেল সে। পুষ্পর কথা সে অত শোনেনি। যখনই মাথা ঘোরার কথা কানে গেছে তখনই বুকে ধক করে উঠেছে। সব সময় ভয়ে থাকার ফল এটা। একটু খারাপ কিছু শুনলেই যেন ভয়েরা সব জেগে ধরে থাকে। এবার নিশ্চিন্ত শ্বাস ছেড়ে পুষ্পর হাতটা নিজের গালের উপর রেখে উঠালো প্রার্থ। হাতে আলতো চুমু খেয়ে মহাবিষ্টে কণ্ঠে বলল, ঘুমা ফুল, আর জ্বালাস না। ওদের নিয়েও আর ভাবতে হবে না। আমি অন্তকে সময় দিয়েছি। ও যদি প্রিয়র মন জয় করে নিতে পারে তবে আমি নিজেই ওদের বিয়ে দিব। ততদিন প্রিয়র বিয়ের কথা বাদ। এবার তুই ঘুমা, আমাকেও ঘুমাতে দে। পুষ্প বলতে চাইল, কিন্তু প্রার্থ তার ঠোঁটে তর্জনী রেখে বলল, চুপ। মারতে চাস আমাকে? কত রাত ঘুমাতে পারি না জানিস? এখানে একটু শান্তিতে ঘুমাতে দে আমাকে, আমার শান্তি প্রয়োজন। পুষ্পর আর জিজ্ঞেস করার সাহস হলো না কেন সে রাতে ঘুমাতে পারে না। এই প্রশ্ন জিজ্ঞেস করার আগে প্রয়োজন মনে করলো প্রার্থর ঘুম। সে দুহাত ছড়িয়ে দিল তার মাঝে মাথা রাখার জন্য। প্রার্থ তার হাতের ফাঁক গলিয়ে আবার শুয়ে পড়ল তার গ্রীবায়। নিমিষে স্তব্ধ হয়ে গেল কক্ষ। প্রার্থ আবেশে চোখ বুজে নিল, শান্তিতে ঘুমাতে চাইল একটু। কিন্তু পুষ্পর আর ঘুম এলো না। শুধু প্রিয়া আর অন্তরকে নিয়েই ভাবতে লাগলো। তার সমীকরণ সব ওলটপালট হয়ে যাচ্ছে। অন্তর্প্রিয়া কি করে এক হবে? ওদের মিল তো মনে হয় অসম্ভব, কিন্তু যদি তাদের মিল হয় তবে মন্দ হয় না। অন্তর নিতান্তই ভদ্র ছেলে। প্রিয়ার মতো চঞ্চল মেয়ের জন্য অন্তর মতো ছেলেই পারফেক্ট। শুভ্রকায়ের দিনটি প্রায় শেষ হতে চলল। সূর্য ক্রমশ হেরে পড়ছে পশ্চিম আকাশে। পবিত্র দিনের শেষ লালিমা সাক্ষী হবে পবিত্র একটি বন্ধনের, যেখানে দুটো সই এবং মুখে বলা তিনটি পবিত্র বাক্যে এক সত্তায় পরিণত হবে দুজন মানব মানবী। আজ সেই কাঙ্ক্ষিত দিনটি, অর্ণব স্নেহার বিয়ে। এই তো সময় হয়ে এসেছে প্রায়। একটু পরে স্নেহাকে আনা হবে এবং কাজীকে দিয়ে বিয়ে পড়ানো হবে। বিয়ের আয়োজনটাও অর্ণবদের বাড়িতেই করা হয়েছে। স্নেহার বাসা থেকে তেমন আয়োজন করবে না বলে অর্ণবের বাবার অনুরোধে এই বাড়িতেই আয়োজন হচ্ছে। বিয়ের আসরে ঠিক মাঝ বরাবর পাতলা ফিনফিনে একটা কাপড় দিয়ে আড়াআড়ি করে ঢেকে রাখা হয়েছে। স্নেহাকে আনা হলো কিছুক্ষণের মাঝে। পর্দার অন্য পাশে বসানো হলো তাকে। অর্ণব অজান্তে চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। পাতলা পর্দা ভেদ করে তার চোখ গিয়ে আটকালো মেয়েটির শুভ্রকায় মুখটির উপর। লাল শাড়িতে আর ভারী মেকআপে দেখতে চমৎকার লাগছে। অর্ণব আবারও একবার প্রশংসা করলো তার। না, মেয়ে দেখতে মাশাল্লাহ। এবার ভালোই ভালোই মনটা এখানে আটকে গেলেই হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। অর্ণব চোখ ফিরিয়ে নিচের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই কানে এসে বাজলো কাঙ্ক্ষিত বাক্যটি। কাজী সাহেব স্নেহাকে কবুল বলতে বলছেন, কিন্তু মেয়েটি বলছে না। হয়তো নার্ভাস লাগছে। এই এক বাক্যেই তো জীবনের পুরো মোড় ঘুরে যায়। এই জায়গায় এসে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক। স্নেহা কবুল বলছে না বলে অর্ণব আবারও তাকালো স্নেহার দিকে। তখনই স্নেহাও তাকালো এদিকে। পাতলা বেষ্টনী ভেদ করে দুটো দৃষ্টির সন্ধি হলো। পরপর দুজনেই দৃষ্টি নামিয়ে ফেলল বৃতি স্পৃহায়। এর মাঝে শোনা গেল স্নেহার রিনরিনে গলার স্বর। সে 3 বার কবুল বলে ফেলেছে। সবার আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যাচ্ছে। এরপর পালা এলো অর্ণবের। কাজী সাহেব তাকে কবুল বলতে বলছেন। সে একটু সময় নিয়ে বলে ফেলল 3 কবুল। আবার আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। কাছেই দাঁড়িয়ে আছে হৃদয়মোহ।
মোহর মোলায়েম হাতের আঙ্গুলের ভাঁজে হৃদয়ের খসখসে হাত গুজে রাখা। সে একটু নিচু হয়ে মোহর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চলো যান, আমরাও কবুলটা বলে ফেলি। মোহ তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, তুমি একাই বলো। হৃদয়ে অবাকে সুরে বলে, কি বলো যান? আমি একা বললে হবে নাকি? বিয়ে করলে তো আমাদের দুজনকেই কবুল বলতে হবে। আগে ঠিক করো বিয়েটা তুমি করতে চাও কি না, নাকি এখনও মেয়েদের দেখলে ছুকছুকে ভাব চলে আসে? হৃদয় আগের থেকেও দ্বিগুণ অবাক ভাব নিয়ে বলে, ছি জান, তুমি আমাকে এটা বলতে পারলে? আমি মেয়েদের দেখলে ছুকছুক করি? উল্টো মেয়েরা আমাকে দেখলে পাগল হয় সেইটা বলো। মেয়েরাই আমাকে দেখলে ছুকছুক করে। মোহ এক ভ্রু উঁচু করে বলে, ও আচ্ছা, তাহলে আমি তোমার পেছনে ঘুরছিলাম বুঝি? হৃদয় দাঁত কেলিয়ে হেসে বলে, হে হে, তোমার পেছনে তো আমি ঘুরেছিলাম জান। তুমি আর অন্য সব মেয়ে এক হলো নাকি? কেন, আমার মাঝে আলাদা কি আছে? আমি তোমাকে ভালোবাসি বেবি, অন্য কোনো মেয়েকে আজ পর্যন্ত ভালোবাসতে পারিনি। সেখানে তোমাকে মাত্র কয়েকদিনই মন দিয়ে বসেছি। তুমি তো স্পেশালি আমার কাছে। বিয়ের পর যদি শুনি তোমার কাছে অন্য মেয়েদের স্পেশাল লাগে, তখন? হৃদয়ের চোখ দুটো মার্বেল আকারের করে বলে, আস্তাগফিরুল্লাহ, কসম লাগে জান, তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না। অন্য কারো দিকে তাকালে চোখ উপড়ে ফেললো তুমি। হ্যাঁ, যদি তুমি চাও ঘরে সত্যি না আসুক, তাহলে একটার ব্যবস্থা করতে পারি। মোহ বুঝলো হৃদয়ের দুষ্টুমিটুকু। সেই হৃদয়ের কলার চেপে ধরে শাসনের সুরে বলল, মেরে ফেলবো একদম। আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকালেই খুন করব। হৃদয় ঠোঁট কামড়ে হাসে, ফিসফিস করে বলে, আমি তো আগে থেকেই তোমার প্রেমে খুন হয়ে আছি জান। মোহ হেসে ফেলে, কলারটা ছেড়ে দাঁড়ায়। হৃদয় তার কাঁধ পেরিয়ে ভাওতে হাত রেখে নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে রাখে তাকে। পাশে থেকে এক ধ্যানে কেউ একজন অবলোকন করে তাদের। এরকম খুনসুটিপূর্ণ মুহূর্তে হৃদয় মোহকে একসাথে দেখে ভালোও লাগে, আবার একটু খারাপও লাগে। হাজারো সে অন্য কারো কোনো এক সময় তার জন্য প্রিয়ার মন কেমন করতো তো। এটুকু খারাপ লাগা স্বাভাবিক। প্রিয়া ওদের থেকে চোখ ঘুরিয়ে ডান পাশে তাকায়। অন্য একজনের চোখ তার উপর নিবিষ্ট দেখে আতকে ওঠে সে, চোখ নামিয়ে ফেলে তত্র। আর ভাল লাগে না। এই ছেলে এমনভাবে তাকায়, প্রিয়ার বুক ছলকে দিতে তার ওই চাহনিটুকুই যথেষ্ট। প্রিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে অন্ত এখনও তাকিয়ে আছে তার দিকে। সে চোরাচোখে আবার একটু তাকায় অন্তর দিকে, আবারও সেই চোখাচোখি। তবে এবার প্রিয়া আর চোখ নামালো না, ভ্রু কুচকে তাকিয়ে রইল তার দিকে। প্রিয়াও দেখবে এই অন্ধের বাচ্চা কতক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। এমনিতে প্রিয়ার বুক কাঁপছে অন্তর চাহনিতে, তবুও সে টলল না, চোখ বাঁকিয়ে তাকিয়ে রইল। হঠাৎ অন্ত করে বসলো এক অপ্রীতিকর কাণ্ড। বোকাশোকা ছেলেটা চশমার ভেতর থেকে চোখ টিপল। প্রিয়া হোঁচট খায়, বিষম খাওয়ার জোগাড় হয়। এদিকে অন্ত চোখ টিপে ঠোঁট কামড়ে হেসে প্রস্থান নেয় সেখান থেকে। প্রিয়া হা করে তাকিয়ে থেকে দেখে তার প্রস্থান। এ আবার কোন অন্ত? অন্ত মেয়েদের দেখে চোখও মারতে পারে? আল্লাহ, প্রিয়া এতদিন কোথায় ছিল? এই অন্ত কোথায় ছিল? ভোলা ভোলা অন্ত কোথায় হারিয়ে গেল? একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব ভেবে ভেবে আশ্চর্য হচ্ছে প্রিয়া। চল, আমরা আবারও বিয়ে করি। প্রাপ্তরেহীন ছেলে মানুষের কথায় সরু চোখে তার দিকে তাকালো পুষ্প। অর্ণবের বিয়ে দেখে এখন কি তারও ভীমরতি হলো নাকি? পুষ্প বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করলো, বিয়ে মানুষের কয়বার হয়? প্রার্থ সোজা কথা, যতবার তারা বিয়ে করতে চায়। আর আপনাকে কে বলল এমন আজগুবি কথা? কে বলবে? আমিই বললাম। চল আমরা আবার বিয়ে করি। প্রথমবার বিয়ে করে কোনো ফিল পাইনি। যেদিন বিয়ে সেদিন বাসর করতে না পারলে বিয়ে বিয়ে ফিল পাওয়া যায় নাকি? প্রার্থ লাগামহীন কথায় বিরক্ত হয় পুষ্প। নাক মুখ কুচকে বলে, ছি, কী সব কথা! মানুষ বাসরের জন্যই শুধু বিয়ে করে নাকি? প্রার্থ মুখে চসূচক শব্দ করে বলে, এত কথা বাদ। আমার আবারও বিয়ে করতে ইচ্ছে করছে, আমি আবারও বিয়ে করব। তাতে তুই রাজি থাক বা না থাক সেটা তোর ব্যাপার। পুষ্প ভ্রু উঁচিয়ে বলে, আচ্ছা, আমি রাজি না থাকলে বিয়েটা করবেন কাকে? প্রার্থ ভাবলেশীন বলল, তোর রাজি হওয়া নিয়ে কি এসে যায়? যেখানে আমার নাম থাকবে সেখানে অটোমেটিক তোর নাম চলে আসবে। তুই না চাইলেও আসবে, আমি জোর করে হলেও আনবো। হয়েছে, বুড়ো বয়সে দুবার বিয়ে করার স্বপ্ন বাদ দেন। দুদিন পর বাবা হচ্ছেন, এ বয়সে সে বিয়ের কথা মানায় না। প্রার্থ আরও কিছু বলতে নেয়, কিন্তু পুষ্প বলতে দেয় না। স্বচ্ছ তর্জনী দিয়ে চেপে ধরে প্রার্থ নরম ঠোঁট। দুই ভ্রু উঁচু করে বলে, চুপ, আর একটাও বাজে কথা না। যান, ওদিকে আপনার বন্ধু ডাকছে আপনাকে। আমি দেখে আসি প্রান্তপ্রিয়া কোথায়। অন্তটাকেও দেখছি না। প্রার্থ প্রফুল্ল সুরে মোহগ্রস্ত হয়ে বলে, এভাবে শাসন করলে যে শ্বাসকষ্ট বেড়ে যায় বউ, তখন কোথাও যেতে ইচ্ছে করে না বউকে ছেড়ে। পুষ্প লজ্জা পায়, চোখ মুখ খিচে বলে, উফ, আবার বাজে কথা, যান তো এখান থেকে, আমি গেলাম। কোনো রকমে বলে হাঁটা ধরে পুষ্প। প্রার্থ পেছন থেকে সাবধান বাণী ছুড়ে দেয়, সাবধানে, বেশি দূরে যাবি না। অত কথা শোনার সময় নেই পুষ্পর। হন হন গতিতে ছুটে চলো স্টেজের বিপরীত দিকে। বিয়ে শেষ। বিয়ের যাবতীয় আনুষঙ্গিক কাজও শেষ আজকের মতো। দূর দূরান্ত থেকে আগত মেহমানরা সব চলে যাচ্ছে একে একে। স্বল্প আত্মীয় ভরপুর বাড়ি নিমিশেই খালি হয়ে যাচ্ছে।
বিয়ের কাজ যেহেতু শেষ, তবে থেকে আর কি লাভ, এবার চলে যাওয়াই উত্তম। কেউ আবার রয়ে গেল অর্ণবদের বাসাতেই। অর্ণবকেও মাত্র পাঠানো হলো তার রুমে। বন্ধু বান্ধব আত্মীয়দের বিদায়ের পালা চুকিয়েই সে ঘরে ঢুকলো। তবে ঘরে ঢোকার আগে শালিকাদের ভালো বকশিশও দিতে হয়েছে বটে। বাসর ঘরে ঢোকার আগে নাকি শালিদের ভেতরে ঢোকার টাকা দিতে হয়, এটা নাকি তাদের ন্যায্য অধিকার। অর্ণব আশ্চর্য হয়। বাসর রাতর বিয়ে করেছ, বউটা ওর, তাহলে শালিকাদের আবার কিসের ন্যায্য মূল্য? তবুও তর্কে যায়নি সে। বাধ্যের ন্যায় টাকা বের করে দিয়ে দিয়েছে। টাকাগুলো দেওয়ার সময় রকি ছাড়া আর কোনো বন্ধুকে পাশে পায়নি ছেলেটা। সবগুলো বোর নেওয়াটা, শালার হৃদয়টাও এলো না। বলে কিনা সে মেয়েদের কাছে ঘেঁষে না। এর থেকে বড় আশ্চর্যের কিছু আছে? আরেক শালা কার্তিক বেটা বিয়ের পর থেকেই যেখানেই যায় বউকে বগল দাবা করে নিয়ে যায়। আর সবচেয়ে বড় বউ পাগল তো ওই শালা প্রার্থ। যখন বিয়ে করলো তখন কি জেদ কি ঘৃণা তার, এক মুহূর্ত সহ্য হয় না প্রিন্সেসকে। আর এখন দেখো, প্রিন্সেস যেখানেই যায় সেখানেই তার পিছু পিছু বউ বউ করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। আর যে তার বউকে ভালোবাসার সুযোগ করে দিল তার কোনো দাম নেই। ছে, এই নাকি জীবন? বিয়ে কি একটা শব্দ, অথচ দেখো কতগুলো মানুষের কেমন চোখের পলকে মীর জাফর বানায় দিল। এইসব ভেবে ভেবে দরজার সম্মুখে হতেই দীর্ঘশ্বাস ফেলল ছেলেটা। দরজা আটকে ভেতরে ঢুকে দেখে স্নেহা বউরূপে পুতুলের ন্যায় বসে আছে বিছানায়। ঘরটাও কি সুন্দর ফুলে ফুলে সাজানো। পরিস্থিতি বুঝেই গলা শুকিয়ে আসে অর্ণবের। ইসরে, আজ তো তাদের বাসর রাত, এখন কি বাসর করতে হবে নাকি? ছি, এখনই ওসব কিছু করা যাবে না। আগে সম্পর্ক স্বাভাবিক হোক, পরে বাকি সব নিয়ে ভাবা যাবে। অর্ণব ভীত সন্ত্রস্ত মন নিয়ে সামনে এগিয়ে গেল, তবে স্নেহার কাছে গেল না। একটু কেশে কাবার থেকে নতুন টি শার্ট আর ট্রাউজার বের করে নিয়ে গেল ওয়াশরুমে। এই শেরওয়ানি পরে কিছুতেই ঘুমানো যাবে না রাতে। কিছুক্ষণের মাথা জামা কাপড় বদলে বেরিয়ে আসে অর্ণব। তখনও স্নেহা একইভাবে বিছানায় বসে। অর্ণব কি বলবে বুঝতে পারছে না। পুরো ঠোঁট ভেজালো জিভা দিয়ে। মুখ ফুটে বলেই ফেলল, আপনি বসে কেন? শুয়ে পড়ুন, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আমার একটু দরকারি কাজ আছে ল্যাপটপে, আমি কাজটা সেরে আসছি। কোনো রকমের কথাগুলো বলে চোরের মতো গিয়ে টেবিলের সামনে বসলো। ল্যাপটপ বের করে আবল তাবল টিপে চলল। হঠাৎই শোনা গেল মেয়েলি নির্বিনে কণ্ঠস্বর, শুনুন। অর্ণব ফট করে তাকায় স্নেহার দিকে। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে স্নেহা বলে ওঠে, শাড়ি পরে ঘুমানোর অভ্যেস নেই, এটা অনেক ভারী, চেঞ্জ করবো আমি। আমার লাগেজটা। আধা বলা বাক্যটা আর পূরণ করতে হলো না তাকে। অর্ণব বুঝে নিল পরেরটুকু। কিছু একটা মনে করে বলল, কাবার থেকে আমার জামা নেওয়ার সময় দেখলাম আপনার জামা কাপড়ও রাখা। আম্মু বোধহয় আপনার জন্য রেখেছে, ওগুলো চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন। স্নেহা তাই করলো। কাবার্ড খুলে দেখে তার জামা কাপড়ও রাখা অর্ণবের জামার পাশে। মেয়েটা লাজুকে এসে নিজের জামা নিয়ে চলে গেল চেঞ্জ করতে। একটা কমলা রঙের চুড়িদার পরে বেরিয়ে আসে সে। মেকআপের আস্তরণটাও তুলে ফেলে। এবার খুব হালকা লাগছে। সে আর অর্ণবের আসার অপেক্ষা করলো না। চুপচাপ গিয়ে খাটের একপাশে কাত হয়ে শুয়ে পড়ল। অর্ণব চোরা চোখে একবার দেখে নিল তাকে। না, সুন্দরই লাগছে মেয়েটাকে। তার সাথে কমলা রংটা ফুটে উঠেছে একদম। মেকআপহীন ত্বকে আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হুট করে নিজের ভাবনার উপর নিজেরই লজ্জা লাগলো অর্ণবের। কষিয়ে দুটো থাপ্পড় মারল নিজের দুই গালে। মনে মনে শাসালো নিজেকে, ছি অর্ণব, একটা মেয়েকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করছিস, লজ্জা লাগে না? আবার ভাবলো নিজের বই তো, অন্য মেয়ের দিকে তো আর তাকায়নি। কিছুক্ষণ পর অর্ণব উঠে গেল বসা থেকে। ভালো লাগছে না। চোখ ল্যাপটপে কম, স্নেহার দিকে বেশি যাচ্ছে। কি আশ্চর্য, মাত্র বিয়ে হলো তাদের, তাতেই এই অবস্থা হলো ছেলেটার। সে রুমের আলোটা নিভিয়ে আস্তে করে গিয়ে স্নেহার অপর পাশে শুয়ে পড়ে। বিশাল খাটের দুই প্রান্তে দুজন, মাঝে দূরত্ব অনেক। স্নেহা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু অর্ণবের চোখে কিছুতেই ঘুম আসছে না। প্রথমবার কোনো নারীর সাথে এক ঘরে এক বিছানায় ঘুমাচ্ছে, তাও এত কাছে। অস্বস্তিতে গাঢ় হয়ে আসে শরীর। বেচিন মন নিয়ে একবার এপাশ ঘুরছে তো আবার অন্য পাশে ঘুরছে, মানে শান্তি পাচ্ছে না কোনোভাবেই। হুট করে আবার সেই মেয়েলি কণ্ঠ কানে এলো, শুনুন। অর্ণব চমকে যায় তার ডাকে। স্নেহাকে জেগে থাকতে দেখে শুধায়, আপনি ঘুমাননি? স্নেহা সহজ সরল ভঙ্গিতে উত্তর দিল, আপনি অনেক নড়াচড়া করছেন, ঘুম আসছে না। অর্ণব ইতস্তত বোধ করে, দুঃখিত হয়ে বলে, সরি, আসলে প্রথমবার কারোর সাথে বেড শেয়ার করা তো, এর জন্য অস্বস্তি হচ্ছে, ঘুম আসছে না। স্নেহা আবারও সরলভাবে বলল, এখন থেকে তো রোজই বেড শেয়ার করতে হবে, তখন অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। স্নেহা একটু হেসে বলল, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? অর্ণব কৌতূহল নিয়ে বলে, হ্যাঁ করুন। আগে আপনি আপনি বলা বন্ধ করুন, তুমি বলুন। আমি আপনার থেকে ছোটই, আপনি শুনলে নিজেকে বুড়ি লাগে। অর্ণব হেসে বলল, আচ্ছা তাই হবে। আচ্ছা তাহলে বলি। স্নেহা একদম ডিরেক্ট প্রশ্ন করে বসলো, আপনি কাউকে ভালোবাসেন বা ভালোবাসতেন? অর্ণব হোঁচট খায় তার এমন কথায়। এই সময়
এমন প্রশ্নটা সে কোশমিনকালেও আশা করেনি। সে নিজেকে সংযত রেখে বলল, হঠাৎ এরকম প্রশ্ন করলেন যে? আসলে আপনাকে আমি খেয়াল করেছি খুব ভালোভাবে। আমাকে বিয়ে করার পেছনে আপনার কিছু সূক্ষ্ম কারণ আছে, সেটা তো আপনি বলেছেন জানি, কিন্তু সে কারণটা কি অন্য কাউকে ভালোবাসা নিয়ে? অর্ণব এবার আর হোঁচট খায় না, বরং অবাক হয় মেয়েটার বুদ্ধিতে। সে যতটা বোকা ভেবেছিল ততটা বোধ হয় না মেয়েটা। নয়তো তার মনের খবর কি করে তার অবধি পৌঁছাবে? স্নেহাভাবে অর্ণব বোধহয় উত্তর দেবে না, হয়তো তার প্রশ্নটাকে বাজেভাবে দেখেছে। এইসব ভেবে একটু ভয় পেল মেয়েটা। তবে তার ভয়কে ভেঙে দিয়ে অর্ণব হাসিমুখে নির্দ্বিধায় সব স্বীকার করলো। হ্যাঁ, ভালোবাসতাম বলতে পারো, তবে এখন বাসি না। মেয়েটার মনে জানার আগ্রহ জাগে, প্রশ্ন করে, কেন? অন্যের ভালোবাসা আমি কেন নজর দিব? তার বিয়ে হয়ে গেছে? আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেললো? অর্ণব শব্দ করে হাসে, বলে সে জানতো না আমি তাকে ভালোবাসতাম, তার আগেই বিয়ে হয়ে যায়। আপনি কখনো বলেননি তাকে? সুযোগ হয়ে ওঠেনি। এখনও মনে রেখেছেন তাকে? তার জন্য এখন শুধুই সম্মান আছে মনে, এর বেশি নয়। স্নেহা তবুও চিন্তিত হয়ে শুধায়, আপনার খুব কষ্ট হয় তার জন্য, তাই না? চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। অর্ণবের হাসি প্রকট হয়, বলে স্ফুর্ত চিত্তে, না কষ্ট হয় না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি আগে থেকে কাউকে ভালোবাসো না তো? নিজের স্বামীর মুখে অন্য কারোর জন্য ভালোবাসার কথা শুনছো, খারাপ লাগছে না? স্নেহা চোখ নামিয়ে নেয়, সরল মনে সত্যি বলে ফেলে, খারাপ তো লাগছে, কিন্তু আপনি সব সত্যি বলেছেন বলে খুশি লাগলো। আপনি অনেক ভালো। মেয়েটা কি আসলে এত সহজ সরল? একটু আগেও কত চালাক ভেবেছিল অর্ণব, কিন্তু কথাগুলো শুনে মনে হলো বাচ্চা মেয়ে আরেকটা বাচ্চা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। অর্ণব হাসি মুখিয়ে বলল, আচ্ছা, সেক্ষেত্রে তো তুমিও অনেক ভালো। মেয়েটা চুপ হয়ে যায়, বোধহয় লজ্জা পেয়েছে। অর্ণব আবার বলে, তুমি বললাম বলে রাগ করো না আবার, তুমি এমনিতেও আমার অনেক ছোট, আপনিতে পোষায় না আমার। না না, সমস্যা নেই, আপনি তুমিই বলেন, আমার ভালো লাগে। ঠিক আছে, এবার তাহলে ঘুমাও, সকালে হয়তো জলদি উঠতে হবে। স্নেহা মাথা কাত করে সম্মতি জানায়, চোখ বুজে নেয় ঘুমানোর জন্য। অন্ধকারের মাঝে স্নেহার স্নেহময়ী মুখটাতে একবার চোখ ঘুরিয়ে আনে অর্ণব। ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে ওঠে, মনে মনে আওড়ায়, স্নেহময়ী। মোবাইলের স্ক্রিনে জলজল করা আলোয় দেখা যাচ্ছে সময় এখন 1:15। তারা ঝলমলে জ্যোৎস্নায় আলো এবং রাতের ঠান্ডা হাওয়া মারিয়ে পার্থর টয়োটা গাড়িটা ছুটে চলেছে বাড়ির পথে। গাড়িতে 5 জন মানুষ বসা, অথচ সেখানে তাদের শ্বাসের আওয়াজ ছাড়া বাড়তি কোনো শব্দ নেই। পিনপত নীরবতা বিরাজ করছে বর্তমানে। ড্রাইভিংয়ে বসে আছে পার্থ, তার পাশের সিটে পুষ্প, পেছনের সিটে বসে আছে 2 জন যুদ্ধপরাধী যোদ্ধা। কেউ কারো দিকে তাকাচ্ছে না। মাঝখানে বেচারা প্রান্তকে বসিয়ে রেখে দুপাশ থেকে অন্ত এবং প্রিয়া নীরবে নিজেদের মাঝে ঘাত প্রতিঘাত করে যাচ্ছে। কেউ কারো থেকে কম যায় না। একবার অন্ত প্রিয়ার দিকে সরু চোখে তাকায়, আবার প্রিয়া অন্তর দিকে ভ্রুকুটি করে তাকায়, আবার দুজনে চোখ ফিরিয়ে জানালায় তাকায়। এদের মনে কি চলছে এরাই জানে। একটু পর পুষ্প নীরবতা ভেঙে কিছুটা বিচক্ষণতার সাথে প্রার্থকে একটা প্রশ্ন করতে চাইল। আচ্ছা প্রার্থ ভাই, একটা প্রশ্ন ছিল। প্রার্থ পুষ্পের সম্বোধনটা শুনে সামনের রাস্তা থেকে চোখ ফিরিয়ে পুষ্পের উপর রাখলো। সরু চোখে তাকাতে পুষ্প বুঝে ফেলল প্রার্থর ইঙ্গিত। তৎক্ষণাৎ জিভ কেটে ভুলটা শুধরে নিতে বলল, মানে বেবির আব্বু, আপনাকে একটা প্রশ্ন করা ছিল। প্রার্থর প্রত্যুত্তর করার আগে পেছন থেকে প্রিয়া সন্দেহ নিয়ে বলে উঠল, কার আব্বু, কার আব্বু? পুষ্প বিপাকে পড়ে আমতা আমতা করে বলল, বেবির আব্বু। প্রিয়া নাক কুচকে বলে, প্রার্থ ভাইকে প্রার্থ ভাই না বলে তুমি বেবির আব্বু কেন বলছো? আগে আমার ভাগ্নে ভাগ্নি হোক, এরপর ওদের নামের পাশে আব্বু লাগিয়ে ডেকো, এখন কেন ডাকছো? সামনে থেকে ভেসে এলো প্রার্থর ভারী গমগমে আওয়াজ, আমি ওর ভাই হই? প্রিয়া স্বভাবতই বলে, ভাই বর দুটোই। প্রার্থ রাজভারী কণ্ঠে ফের বলে ওঠে, তোর হাজব্যান্ডকে তুই ভাই ডাকিস, ও আমাকে ভাই ডাকতে পারবে না। পেটে আমার বাচ্চা নিয়ে আমাকে ভাই ডাকবে? আমি কি আমার বাচ্চার মামা হব? প্রিয়া এবার বুঝলো আসল কাহিনী। নিজের ভুল বুঝে কিছু বলতে নেয়, কিন্তু অন্ত আগেই ধমকে ওঠে তাকে, চুপ, তোর বরকে তুই ভাই ডাকবি ফাজিল, চড়িয়ে দাঁত ফেলে দেব। কথার মাঝখানে নাক গলাতে দেখে খেপে ওঠে প্রিয়া, আমার বরকে আমি যা ইচ্ছা ডাকবো, তোমার কি? তোমার দেখছি সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, আমাকে চড় দিবে তুমি? সাহস আমার আগে থেকেই ছিল, শুধু দেখেনি, এবার দেখবি আমার সাহস ঠিক কতখানি। প্রিয়া সহসা চুপ হয়ে গেল। ইদানিং অন্তর সাথে তর্কও করতে পারে না মেয়েটা। অন্তর চালচলন সব বদলে গেছে। ঝগড়া করতে গেলে আগের অন্তকে পাওয়া যায় না, শেষমেশ প্রিয়াকে চুপ থাকতে হয়। মাঝখান থেকে প্রান্ত বিজ্ঞের ন্যায় বুকে 2 হাত গুজে বলল, তোমাদের হলো? আমিও তো এত ঝগড়া করি না, তোমরা কি করে এমন সাপে নেউলের মতো সারাদিন লেগে থাকো? সামনে থেকে পুষ্পের টিপ্পনি কেটে বলে, বুঝলি প্রান্ত, ওদের দুজনকে বিয়ে দিয়ে দিতে হবে, তাহলে যদি এরা থামে। অন্তপ্রিয়া দুজনেরই বুকে সূক্ষ্ম কম্পন শুরু হয়। হঠাৎ বুবু বিয়ের কথা তুলল কেন? তবে কি সব জেনে গেল? ই আল্লাহ, এবার কি হবে? বুবু যদি ভুল বুঝে? মনের ভেতরের ভয়টা উগলে দিতে চায় প্রিয়া। বৃতি স্পৃহায় আটকে আসে স্বর।
শুষ্ক ঢোক গিলে গলার শ্লেষ কাটিয়ে বলে, আমি কেন এই অন্ধের বাচ্চাকে বিয়ে করব? ওকে অন্য কোথাও বিয়ে দাও, আমি ওকে বিয়ে করব না। পুষ্প চতুরতার সাথে বলে, আরে আজব, আমি কখন বললাম তোদের দুজনকে বিয়ে দিয়ে এক করব? আমি বলেছি তোদের বিয়ে দিব, অন্তকে দিব ভালো একটা মেয়ের সাথে, আর তোর জন্য আমেরিকান একটা সম্বন্ধ এসেছে, ভাবছি সেখানে কথা পাকা করব। কথাটা কর্ণকর হওয়া মাত্রই অন্তর চোখ দুটোতে ভর করে অসহায়ত্ব। বুকের ভেতর কেউ যেন সজোরে একটা বাড়ি দিল। কেমন বিষাক্ত ব্যথায় বিষিয়ে উঠে অন্তরটা। জুল জুল চোখে অসহায়ত্ব নিয়ে তাকায় প্রিয়ার দিকে। প্রিয়াও তখন তাকায় অন্তর ব্যথাযুক্ত চোখে। আবারও সেই ধক করে উঠে ভেতরটা। না, এই ছেলে এমন চাহনি দিয়েই মেরে ফেলবে প্রিয়াকে। প্রিয়া মাথা নিচু করে ফেলল। তখন যতটা চোটপাট দেখিয়েছিল এখন আর তেমন চটপটের স্বর বের হয় না গলা দিয়ে। নিচু সুরে বলে, আমি এখন বিয়েটিও করব না বাবু, এসব নিয়ে এখন ভেবো না দয়া করে। পুষ্পপ্রিয়াকে আরও খুঁটিয়ে দেখতে চায়, বলে জোর দিয়ে, কেন ভাববো না? তুই বড় হচ্ছিস না? তোকে নিয়ে ভাবতে হবে না? বিয়ে তো এমনিতেও হবে, বিয়ে করেই পড়ালেখা কন্টিনিউ করবি আমার মতো। প্রিয়া যেন সত্যিই কান্না এসে যাচ্ছে। কান্নাটা কিসের জন্য সেটাই ঠিক করতে পারছে না সে। এই নোনা জলটা কি শুধু বিয়ে করতে না চাওয়ার জন্য, নাকি অপর পাশে বসা অসহায় মানুষটার জন্য? নিজের ভেতরের খবর নিজেও জানে না সে। এদিকে চুপ থাকতে পারল না অন্ত, যেন শত শত বছরের ব্যথারা গলায় দলা পাকাচ্ছে। সমসাময়িকভাবে ধারণ করা চঞ্চল ভাবটা কেটে গেছে আগেই। নিজের আসল ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে অসহায় কণ্ঠে বলল, পুষ্পা আপু, ওকে এখন কেন বিয়ে দিবে? ও তো অনেক ছোট, একটু সময় দাও, আর একটু বড় হোক। আমেরিকায় কেন বিয়ে দিতে হবে? আমাদের দেশে কি ছেলের অভাব বলো? পুষ্প বুঝলো অন্তর ভেতরের অবস্থা। আবার শিওর হলো অন্ত আসলে প্রিয়াকে ভালোবাসে। মজা করাটা বোধহয় বেশি হয়ে গেল। নরম মন সহজেই গলে গেল পুষ্পর। প্রসঙ্গ বদলাতে বলল, সেটা আমি বুঝে নিব। আমি কি যেন বলতে চাচ্ছিলাম মানে আপনাকে কি যেন বলতে চাচ্ছিলাম। শেষে মুখ ফসকে আসা শব্দটা গিলে নিল সে। প্রার্থ সামনের রাস্তায় তাকিয়ে বলল, আমি কি করে বলবো? পুষ্প কিছু মনে করে বলল, ও হ্যাঁ, বলছিলাম আপনাদের বন্ধুদের সবার তো বিয়ে হয়ে গেল, এখন আছে হৃদয় ভাইয়া আর রকি ভাইয়া। হৃদয় ভাইয়ার তো মোহ আছে, দুদিন পরেই আবার দাওয়াত খেতে হবে আমাদের। কিন্তু রকি ভাইয়ের কি খবর? তাকে কি বিয়ে শাদী দিবেন না? আমি তো তাকে সবসময় একাই দেখি। প্রার্থ মনোযোগ ড্রাইভিংয়ে রেখে স্বাভাবিক সুরে বলল, ওর বর্তমান গার্লফ্রেন্ড ইতালিতে থাকে। এটা যদি টিকে যায় তবে হৃদয়ের পরেই ওর পালা। পুষ্প খুশি হয়ে বলে, যাক, তবে আপনারা সবাই মিঙ্গেল আছেন, আপনাদের গ্রুপের কেউ আর ব্যাচেলার থাকবে না। আবারও নীরবতা। আরেকটু পথ পেরোলে চৌধুরী বাড়ির গেট। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে প্রার্থ আরও চোখে তাকালো পুষ্পর দিকে। এক সেকেন্ডের জন্য চোখ ফিরিয়ে আনতেই সতর্ক হলো ফের। আতঙ্কিত চোখে ঘাড় ঘুরিয়ে পুরোপুরিভাবে তাকালো পুষ্পর দিকে। পুষ্পকে চোখ বুজে থাকতে দেখিয়ে নড়ে উঠল প্রার্থ। মাত্রই তো কথা বলছিল। বাড়ির এত কাছে এসে এটুকু সময় ঘুমিয়ে যাওয়ার মানুষ তো পুষ্প নয়। সে গাড়ির স্পিড কমিয়ে বা হাত রাখলো পুষ্পর গালে। ডাকলো, ফুল, কি হয়েছে? আর কিছু বলতে পারল না প্রার্থ। মুখটা ধরে ঝাঁকানোর ফলে পুষ্পের মাথাসহ পুরো শরীর টলে পড়ল প্রার্থর হাতে। এবার টনক নড়ল প্রার্থর। ভয়ে কেঁপে উঠল 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। মস্তিষ্কে প্রতিটি নিউরন জানান দিচ্ছে বিপদের আভাস। সে তৎক্ষণাৎ জবরদস্ত একটা ব্রেক কষল। গাড়ির প্রথম টায়ার দুটো এসে ঠেকল বাড়ির গেটের সামনে। প্রার্থ সিট বেল্ট খুলে এগিয়ে যায় পুষ্পর দিকে। বারবার গাল ঝাঁকিয়ে অস্থির চিত্তে ডাকে তাকে, ফুল, এই ফুল, কি হলো জান? এই মজা করছিস আমার সাথে? উঠ ফুল। পুষ্প ওঠে না, বেহুশ পড়ে থাকে প্রার্থর হাতে। পেছন থেকে অন্তরাও বিচলিত হয়ে পড়ে। তখনই প্রার্থ অন্তকে উদ্দেশ্য করে ত্রস্ত সুরে বলে ওঠে, অন্ত্র, ড্রাইভিং আই, ইউ হ্যাভ টু রিচ দ্য হসপিটাল ইমিডিয়েটলি। কিন্তু ভাই, আমরা তো বাড়িতে এসে গেছি, আপুকে ভেতরে নিয়ে যাই, বাড়িতে ডাক্তার ডাকি। অন্তর কথা রক্তিম চোখে তাকালো প্রার্থ। ক্ষিপ্র সুরে আদেশ ছুড়ে বলল, তোকে ড্রাইভিংয়ে আসতে বলেছি আমি। অন্তর তৎক্ষণাৎ নেমে পড়ে পেছন থেকে, ত্রস্ত পায়ে সামনে এসে বসে। প্রার্থ ততক্ষণে পুষ্পকে কোলে উঠিয়ে তার সিটে বসে পড়েছে। বারবার গাল ঝাঁকিয়ে ডাকছে তাকে। তার ফুলতে এইমাত্র কত হাসি খুশি কথা বলছিল, হঠাৎ এমন কেন হলো? প্রেগনেন্সির জন্য নাকি অন্য কোনো কারণে? প্রার্থর আত্মা শুকিয়ে যায়। ভেতর থেকে একটু পানি চায় তৃষ্ণার্ত গলাটা ভেজানোর জন্য। পেছন থেকে প্রিয়া কেঁদে ফেলেছে প্রিয় বুবুকে অবচেতন অবস্থায় দেখে। ছোট্ট প্রান্তটাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে ফুল আপু বলে ডেকে যায়। কিন্তু ফুল আপু আর উঠে না। একটা মেয়ে 4টা মানুষের হৃদস্পন্দন থমকে দিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। গাড়ি থেকে পানির বোতল নিয়ে বার কয়েক ছিটিয়ে দিল পুষ্পর মুখে। তবুও কোনো সাড়া পেল না। প্রার্থর মনে হলো তার থেকে অসহায় ব্যক্তি বোধহয় দুটো নেই। নিজের কোলের মাঝে নিজের স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে। সে তাকে হুঁশিয়ে আনতে পারছে না, ডেকে তুলতে পারছে না। সারাদিন চোখে চোখে রাখার পরও চোখের সামনে অঘটন ঘটে গেল। মনের মাঝে সকল নিষিদ্ধ অবাঞ্ছিত ভাবনারা এসে ঘুরপাক খাচ্ছে।
ভয়ের পরিমাণ যেন বাড়িয়ে দিচ্ছে। এত কিছুর পরেও যখন জ্ঞান ফিরে না, তখন বুকের মাঝে ঝাপড়ে ধরল পুষ্পের মাথাটা। পুষ্প হুঁশে থাকলে বোধহয় শুনতে পেত এই পেশিভুল বুকটার ভেতরের ছোট্ট হৃদযন্ত্র নামক বস্তুটা ঠিক কেমন গতিতে ছুটে চলছে, কতটা দ্রুত গতিতে ধুকপুক করে চলছে তার প্রস্তর কঠোর হৃৎপিণ্ডটা। গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে। মধ্যরাতে শুনশান রাস্তায় অন্ত হাওয়ার গতিতে উড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়িকে। ড্রাইভিংয়ে খুব একটা পাকা নয় সে, সবে শিখেছে গাড়ি চালানো, তেমন অনুশীলনও নেই। তবুও ঝুঁকি নিয়ে ছুটে চলল সে। 30 মিনিটের রাস্তা তাদের কাছে আর ফোরাচ্ছে না। বিপদের সময় কি সব এমন ধীর হয়ে যায়, নাকি মানুষের মস্তিষ্ক অচল হয়ে যায়? সকাল 7টা। কাল রাত 1:30টার দিকে হসপিটালে এসেছে 4 জন। তারা আর ঘরমুখ হয়নি, রাত থেকে এখানেই পড়ে আছে। পুষ্পর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। কেবিনে এখন পুষ্প আর প্রিয়া আছে। প্রার্থ গিয়েছে ডাক্তারের সাথে আলাপ সারতে। অন্ত বাইরে গেছে কিছু হালকা খাবার আনতে। প্রিয়া বোনের সামনে বসে বসে কাঁদছে, ক্ষণে ক্ষণে নাক টানছে। পুষ্প তাকে সান্ত্বনা দিতে বলল, আরে বাবা, এভাবে কাঁদছিস কেন? আমি তো ঠিক আছি, প্রেগনেন্সির সময় এমনটা হওয়া তো স্বাভাবিক। প্রিয়া নাক টেনে চোখের পানি ফেলে বলল, ভয় পেয়েছিলাম বাবু, যদি তোমার খারাপ কিছু হয়ে যেত। পুষ্পর মায়া হলো অনেক। মানুষ বলে পিঠাপিঠি ভাই বোনে নাকি কখনো মিশতে পারে না একে অপরের সাথে, সবসময় ঝগড়া হয়, কিন্তু তাদের বোনের সম্পর্কে ঝগড়া কি জিনিসটা খুব বিরল। পুষ্প যেমন স্নেহ করে প্রিয়াকে, প্রিয়াও তেমন শ্রদ্ধা করে বড় বোনকে। ঝগড়া এক্সপার্ট মেয়ে হলেও বোনের সাথে সে ঝগড়া করে না কখনই, বরং বোন ছাড়া তার চলেই না। পুষ্প বেডে হেলান দিয়ে শুয়েছিল, বোনকে হাতের ইশারায় কাছে ডাকলো। প্রিয়া তার বেডের পাশেই একটা টুলে বসেছিল। বোনের বাড়িয়ে দেওয়া হাতের ফাঁক গলে জড়িয়ে ধরে তাকে। পুষ্প তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, হয়েছে, থাম এবার, কিছু হয়নি তো, একটু মাথা ঘুরেছিল, আর কিছু না। তোর যখন বিয়ে হবে, বাবু হবে, তখন তোরও এমন লাগবে, এটা স্বাভাবিক। এ নিয়ে এত চিন্তা করতে হয় নাকি পাগল? প্রিয়া উঠে বসে বলল, আগে তোমার বরকে বোঝাও, সে যেমন পাগলামো করেছে তা দেখে সবাই ভয় পাবে। প্রার্থ ভাই কিন্তু খুব ভয় পেয়েছে, আমি শিওর এখনো শরীর দিয়ে ঘাম ছুটছে তার। পুষ্প কিছু বলবে, তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। দুজনে সেদিকে তাকাতেই দেখলো প্রার্থ দাঁড়িয়ে। প্রিয়ার কথা অনুযায়ী সত্যিই ঘেমে আছে ছেলেটা। সামনের দুটো খোলা বোতামের শার্টটা শক্ত ফোলা পেশির সাথে আটোসাটো হয়ে আছে। বড় চুলগুলোতেও ঘামের চিহ্ন বিদ্যমান। চোখ দুটো লাল। জ্ঞান ফেরার পর এই যে এখন সে পুষ্পর দেখা পেল। এবার বুকের ভেতর হালকা লাগছে। সে আস্তে ধীরে এগিয়ে যায় সামনে, কাছাকাছি গিয়ে প্রিয়ার উদ্দেশ্যে বাক্য ছুড়ে, বাইরে যা। প্রিয়া কথা বাড়ালো না, বুঝলো তাদের একান্ত সময় প্রয়োজন, তাই চুপচাপ চপল পায়ে বেরিয়ে গেল বাইরে। প্রার্থ দাঁড়িয়ে থাকে একইভাবে, না কথা বলে আর না বসে, শুধু চেহারা পুষ্পর দিকে। সে কথা বলছে না বলে পুষ্প সাহস করে বলল, আপনাকে এমন লাগছে কেন? আমার কিছু হয়নি তো, এত চিন্তা করছেন কেন? নিজের চোখ মুখের অবস্থা দেখেছেন? প্রার্থ এগিয়ে যায়, পুষ্পর এক হাত টেনে বুকের উপর চেপে রাখে, বলে, মনের অবস্থা দেখেছিস? এই দেখ এখানে এখনও কেমন করছে। পুষ্পর এক হাত পার্থর বুকের বাঁ পাশে রাখা। ভেতরে ধক ধক করা হৃৎপিণ্ডের গতি স্পষ্ট বোঝা যাচ্ছে। কি জোরে জোরে ছুটছে যন্ত্রটা। সে অন্য হাত দিয়ে পার্থর গালে রাখে, মায়াভরা কণ্ঠে বলে, এত চিন্তা করে নিজের ক্ষতি কেন করছেন? আপনি শিক্ষিত ছেলে, আপনার তো জানার কথা প্রেগনেন্সিতে এরকম হরমোনাল প্রবলেম হয়ই। এতে এত চিন্তা করলে চলবে? আমি কি আপনাকে ছেড়ে যাচ্ছি নাকি? এত সহজে ছাড়ছি না আপনাকে। প্রার্থ আলতো হাতে তাকে গিয়ে জড়িয়ে ধরল, মাথা চুলের ভাঁজে চুমু দিয়ে বলল, আমি ছাড়তে দিচ্ছিও না। পুষ্প 2 হাত পার্থের পিঠে রেখে ভালোভাবে জড়িয়ে নিল তাকে। বলল, তাহলে এত ভয় কিসের? ভয়টা যে কিসের সেটা তো আর পুষ্পকে বলা যাবে না। ভয়টা প্রার্থর মনেই থাক। দুঃস্বপ্নগুলো স্বপ্নেই শেষ হোক। শুধু দুঃস্বপ্ন হলেও হতো, কিন্তু আজ ডাক্তার কি বলল? ডাক্তারের কথাতে প্রার্থর প্রাণ যাচ্ছে আর আসছে। এই অজ্ঞান হওয়াটা নাকি শুধু প্রেগনেন্সির জন্য নয়, অন্য কোনো কারণ আছে যা তারা এখনও ধরতে পারেনি। পুষ্পের কিছু টেস্ট করা হবে, এরপরে বুঝবে সব। প্রার্থ মনে মনে শুধু দোয়া করছে যাতে খারাপ কিছু না হয়। খারাপ কিছু কথাটুকু ভাবলেও অস্থির লাগছে। প্রার্থ পুষ্পকে ছেড়ে তার মুখোমুখি বসলো। পুষ্পের শুষ্ক ঠোঁটে ছোট চুমু খেলো। ভয় বা ভয়ের কারণ কিছুই বলল না, গালে হাত রেখে শুধু বলল, ভয় না, শূন্যতা। তোকে জ্ঞান শূন্য দেখলে ভেতরে সব কিছু শূন্য শূন্য লাগে। কেবিনের বাইরে সারিবদ্ধ চেয়ার রাখা। প্রিয়া সেখানে বসে আছে, চোখ ফ্লোরে আটকে, একটু পরপর নাক টানছে। কান্নার দরুন নাকটা ঢিলে হয়ে গেছে, পানি আসছে শুধু, চোখের কোনো পানির ঝিলিক। শুধু মনে হচ্ছে বড় বোনটার আজ কিছু হয়ে গেলে কি হতো। সে অযাচিত ভাবনা থেকে বারবার চোখ ভিজে যাচ্ছে, সাথে নাকেরও 12টা বাজছে। এমন সময় হঠাৎ পাশে এসে কেউ বসলো। চোখ তুলে তাকানোর আগেই দেখলো ছেলেটা একটা সাদা রুমাল লেগিয়ে দিয়েছে। রুমাল ধরা হাতটা দেখেই বুঝলো হাতের মালিক কে হতে পারে। তাই আর চোখ তুলে তাকালো না, নিচে তাকিয়ে রইল। অন্তর রাগ হলো। গুরু গম্ভীর সুরে বলল, ধর এটা। প্রিয়া হাত বাড়িয়ে ধরল সেটা, ধরে হাতেই রাখলো। রুমালের ডিজাইনটা দেখলো।
এটা অহনা বেগমের হাতের কাজ। ভদ্রমহিলা অবসরেও খালি থাকে না, কিছু না কিছু করতেই থাকে। প্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে অন্ত ফের বলল, শুধু ধরে রাখতে দেয়নি, পানিগুলো মুছতেও দিয়েছি। প্রিয়া রুমালটা নাকে চেপে শব্দ করে নাকের সবটুকু পানি মুছে ফেলল। নাক টাক মুছে রুমাল ভরিয়ে দিয়ে আবার অন্তকে ফেরত দিতে নেয়। অন্তর দিকে তাকাতেই দেখে সে সরু চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে হাতটা গুটিয়ে নেয়। তুতলিয়ে বলে, সরি, এটা থাক আমার কাছে, আমি ধুয়ে দিব, প্রয়োজন নেই। অন্ত হাত বেড়ে সেই সর্দি লাগোয়া রুমালটা নিতে নেয়, কিন্তু প্রিয়া দেয় না। হাত সরিয়ে দিয়ে বলে, না থাক, এটাতে ময়লা লেগে আছে, আমি ধুয়ে দিব, ততক্ষণ থাক আমার কাছে। অন্ত কিছু বলল না। তার হাতে কয়েকটা ব্যাগ। ডাক্তার বলেছে কিছু খাবারের ব্যবস্থা করতে, যাতে পুষ্পর দুর্বলতা কিছুটা কাটে। অন্ত বাইরে গিয়ে রুটি, কলা, অন্যান্য ফল, জুস নিয়ে এসেছে। ব্যাগ থেকে একটা ব্রেড বের করে বলল, এটা খা। খাবো না। প্রিয়া চোখের কোণে এক বিন্দু জল জমে আছে। অন্তর চোখে বিঁধল সেটা। সে হাত বাড়ায় সে চোখের দিকে। ইতস্ততা গলা বেয়ে নেমে যায় তরল পদার্থ। অবশেষে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সে চোখ। বুড়ো আঙ্গুল দিয়ে মুছিয়ে দিল এক বিন্দু নোনা জল। অন্তর হাতের স্পর্শে প্রিয়ার শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ে তরল। বুকের ভিতর উথাল পাতাল ঝড়। কি অদ্ভুত! কদিন আগেও যাকে ধরে ধরে মেরেছে, খোঁচা দিয়েছে, আজ তার সামান্য স্পর্শে গাত্রে অদ্ভুত শিহরণ তুলছে। অন্ত হাত সরালো না, পুরো হাতটা রাখলো প্রিয়ার গালে। বলল আদর দিয়ে, এত কাঁদছিস কেন? আপু ঠিক আছে, কিছু হবে না। প্রিয়া বাখারা। একটু স্পর্শ আর ওই চশমাওয়ালা চোখের সম্মোহনী চাহনি, দুটি তার মুখ বন্ধ করে রেখেছে। কেমন কেমন চোখে চেয়ে আছে অন্তর দিকে। অন্ত হাত সরিয়ে আনি, রুটিটা মুখের সামনে ধরে বলে, হাঁ কর, বাড়ি যেতে দেরি হবে, আপুর কিছু টেস্ট করাবে। প্রিয়ার মসৃণ ভ্রু নিমিশেই কুঁচকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের টেস্ট? জানি না, প্রার্থ ভাইয়ের সাথে ডাক্তারের কেবিনে গিয়েছিলাম, তখন তিনি বললেন কিছু টেস্ট করাতে। তেমন কিছু না, তুই চিন্তা করিস না, হাঁ কর। প্রিয়া সত্যিই হাঁ করলো। মুখের ভেতর পুড়ে নিল অন্তর দেওয়া পাউরুটির টুকরো। অন্ত অবাক হয়। অন্ত ভেবেছিল এই তো এখনই প্রিয়া মুখ ফিরিয়ে বলবে, খাবো না, যাও এখান থেকে। নয়তো বলবে, আমার হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। কিন্তু না, এগুলোর কিছুই হয়নি। উল্টো সে অন্তর হাত থেকে খেয়ে নিল। এই দৃশ্যটুকু ক্যামেরাবন্দি করে রাখলে সুন্দর হতো না? না থাক, এই দৃশ্যটুকু মনবন্দি হয়েই থাকুক। বিকেলবেলা, সূর্যের উত্তাপ তখন প্রায় শেষের পথে। অর্ণবরা এসেছিল সেই সময়। পুষ্পর অসুস্থতার খবর শুনে বন্ধুরা সকলে চলে এসেছে। সাথে স্নেহাও এসেছিল অর্ণবের বউ হিসেবে। তাছাড়া প্রার্থর মাও দেখেনি নতুন বউকে। এই উসিলায় বউও দেখা হলো। বেশ অনেকটা সময় গল্পগুজব করে খাওয়া দাওয়া করে চলে গেছে তারা। হসপিটাল থেকে আসার আগে প্রয়োজনীয় সব টেস্ট করিয়ে এনেছিল। ডাক্তার বলেছে 2 দিন পর এসে রিপোর্ট নিয়ে যেতে। আপাতত এ নিয়ে আর কোনো ঝামেলা হয়নি। পূর্ণিমা বেগম একটু চিন্তায় ছিলেন, কিন্তু গর্ভকালীন সময়ে এসব কমন বলে চিন্তাটা একটু কমেছে। অবাঞ্ছিত চিন্তাগুলো শুধু প্রার্থর মাথাতেই কিলবিল করছে। বাড়ির প্রতিটা মানুষ শান্তিতে থাকলেও শান্তিতে থাকতে পারছে না প্রার্থ। যতক্ষণ পর্যন্ত না রিপোর্টে সব ঠিকঠাক আসছে, ততদিন পর্যন্ত শান্তি নেই। 2 দিন পর দিনের মতোই দ্রুত গতিতে চলে যাচ্ছে তাদের জীবন। প্রার্থীদের কনসার্টের কাজ চলছে, অফিসের কাজ করছে, পুষ্পর দেখভাল করছে, মাকে সময় দিচ্ছে। প্রিয়ার কলেজ চলছে, অন্তর ভার্সিটি চলছে, দিন দিনের মতোই চলছে। সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। আজ 2 দিন পর পুষ্পর রিপোর্ট আনার কথা। সেদিকে কারো তেমন খেয়াল না থাকলেও প্রার্থ ঠিকই খেয়াল আছে। তাই শত ব্যস্ততার মাঝেও সে গিয়েছিল হসপিটালে। সেখান থেকে ফিরেছে সন্ধ্যার দিকে। সবার সাথে স্বাভাবিক থেকেছে, খাবার খেয়েছে মায়ের সাথে। মাকে ওষুধ খাইয়ে রেখে আবার কোথায় যেন চলে গেছে। বাইরে গেল না, ছাদে পুষ্প নিজেও বুঝতে পারছে না। ঘুমানোর সময় হয়ে এলো, তবুও প্রার্থ ঘরে আসছে না। সবাই যার যার ঘরে চলে গেছে ঘুমানোর জন্য। প্রার্থরই কোনো খবর নেই। পুষ্প তার অপেক্ষায় বসে আছে রুমে। কোলের মাঝে এলাচি, তার সাথে খেলা করছে। গা চুলকে দিচ্ছে, মাঝে মাঝে বকবক করছে। একসময় বিরক্ত হয়ে এলাচিকে বলল, উনি কই গেল রে এলাচি? আমার ঘুম পাচ্ছে। লোকটার কি জ্ঞান নেই? এখন ঘুমিয়ে গেলে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়বে, তখন আমার কাঁচা ঘুমের 12টা বাজবে। আশ্চর্য, কোনো দায়িত্ববোধ নেই। তখনই দরজা খট করে শব্দ হলো। প্রার্থর দরজা আটকে দাঁড়িয়ে আছে সেথায়। এদিকেই তাকিয়ে আছে। চোখ মুখের কি বিধ্বস্ত অবস্থা। গোছানো চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। চোখের ভাষে আজ অন্য কিছু। দাঁড়িয়ে আছে যে, তাও বোধহয় খুব কষ্ট করে, যেন এখনই গাত্রের সমস্ত ভর ছেড়ে দিয়ে পড়ে যাবে। পুষ্প ভ্রু কুঁচকে যায়। প্রার্থ এগিয়ে আসে সামান্য। পুষ্প সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? এমন লাগছে কেন? কোথায় ছিলেন? প্রার্থ একটা প্রশ্নের উত্তর দিল না। বিধ্বস্ত চোখ মুখে তাকিয়ে পথ হারানো পথিকে নেয় আবদার ছুল, আমাকে একটু জড়িয়ে ধরবি ফুল?
এ কেমন কথা? জড়িয়ে ধরার জন্য এমন আকুতি ভরা সুরে আবদার করতে হবে? পুষ্প বুঝলো কিছু তো একটা হয়েছে, নয়তো হঠাৎ এমন করবে কেন? সে আর উল্টো কোনো প্রশ্ন করলো না। কোল থেকে এলাচিকে নামিয়ে দিল। খাট থেকে নেমে এগিয়ে গিয়ে নিজ উদ্যোগে গলা জড়িয়ে ধরল প্রার্থর লম্বা হওয়ার খুব একটা জুত করতে পারছিল না। আচানক প্রার্থ দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে এক হাত উঁচু করে নিল পুষ্পকে। গলায় গুজে দিল মুখ। পারছে না তো ভেতরে সমস্ত দুঃখ ঢেলে দিতে ইচ্ছে করছে। এত কষ্ট প্রার্থ কই রাখবে? নিজের ভেতর চেপে রাখতে রাখতে একদিন মরে যাবে না? পুষ্পর মনে হলো খারাপ কিছু হয়েছে, নয়তো এইভাবে এত শক্ত করে জড়িয়ে ধরার তো কথা নয়। এদিকে প্রার্থর শরীর থেকে সিগারেটের উগ্র গন্ধে পেট গুলিয়ে আসছে পুষ্পর। গন্ধটা একটু বেশি উটকো লাগছে, আর সহ্য করা যাচ্ছে না। কষ্ট করে বমি আটকে বলল, প্রার্থ ভাই সিগারেট খেয়েছেন? ছাড়ুন, গন্ধে পেট গুলিয়ে আসছে, বমি পাচ্ছে। প্রার্থ টনক নড়ে, নিচে নামায় তাকে। পুষ্প ছাড়া পেয়ে দৌড় দেয় ওয়াশরুমে। প্রার্থ সত্যি সিগারেট খেয়েছে। একটা নয়, দুটো নয়, 3টে সিগারেট একসাথে শেষ করেছে। একটাবার খেয়াল করেনি পুষ্পের কাছে গন্ধ লাগতে পারে। এই চিন্তা তার মাথাতেই আসেনি। রাগে ক্ষোভে চুল খামচে ধরে, শরীরের সমস্ত জোর খাটিয়ে ঘুষি দেয় শক্ত দেওয়ালে। নিজেকে আরও কিছুক্ষণ আঘাত করতে পারলে বোধহয় শান্তি লাগতো, তবে এখন এসবের সময় নেই। পুষ্প বোধহয় বমি করছে, তাকে দেখা দরকার। সিগারেটের গন্ধ গর্ভধারিণী মায়েদের সহ্য হয় না, পুষ্পরও হলো না। ভক ভক করে বমি করলো কিছুক্ষণ। প্রার্থ খুব কাছে গেল না তার, কারণ শরীরে এখনও সিগারেটের গন্ধ রয়েছে। পুষ্পকে ফ্রেশ করিয়ে এনে বিছানায় শুয়ে দিল। প্রার্থ চলে গেল এই রাতের বেলা শাওয়ার নিতে। শরীরের গন্ধটা আগে দূর করা দরকার। এত অসাবধান সে কী করে হলো সেটাই বুঝছে না। শাওয়ার শেষে শরীরের গন্ধটা দূর করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রার্থ। পুষ্প বিছানায় নেতিয়ে আছে। প্রার্থর অনুশোচনা হলো ভীষণ। সিগারেটটা না টানলে কি হতো না? সে ধীরে ধীরে এগিয়ে গেল পুষ্পের পানে। পুষ্প চোখ বুজে আছে। প্রার্থ তার মাথায় হাত রাখলে চোখ দুটো খুলে। সরি। প্রার্থ ভেবেছিল পুষ্প রাগ করেছে, তাই সরি বলল। কিন্তু পুষ্প রাগ করলো না, উল্টো ঠোঁটে কিঞ্চিত হাসি নিয়ে বলল, সরি কেন? সিগারেট খেয়ে আসা ঠিক হয়নি, আমি বুঝতে পারিনি এমন হবে। পুষ্প দুর্বলতার মাঝেও মজা করে বলল, তা সিগারেট কেন খান? ছ্যাঁকা খেয়েছেন প্রেমিকার থেকে? ছ্যাঁকা খেলে মানুষ সিগারেট খায়? খেতেও পারে। এবার এই টপিক বাদ দিন, এরপর থেকে আর ওগুলো খাবেন না। কি বিশ্রী গন্ধ। প্রার্থ মলিন হেসে বলে, আচ্ছা খাবো না। পুষ্প দু হাত ছড়িয়ে দিয়ে ডাকে প্রার্থকে, আসুন শুয়ে পড়ুন। আপনাকে ছাড়া ঘুম আসছে না, আপনাকে ধরে শোয়ার অভ্যেস হয়ে গেছে। হয়তো প্রার্থরও এটারই প্রয়োজন ছিল। সে সময় ব্যয় না করে বাতি নিভিয়ে পুষ্পের কাছে শুয়ে পড়ে। আজ স্বাভাবিকের তুলনায় একটু বেশি শক্ত করে ধরে পুষ্পকে। পুষ্প ঠিক ধরতে পারছে না প্রার্থর হয়েছে কি, তবে বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে। কিছুক্ষণ পর পুষ্প একটা প্রশ্ন করে বসে, আজ না আমার রিপোর্ট আনার কথা ছিল, এনেছেন? কিছু হয়েছে আমার? প্রার্থ থমকে যায়। এই প্রশ্নের মুখোমুখি সে হতে চায়নি, তবু হতে হলো। প্রশ্ন এড়িয়ে যেতে কোনো রকমে বলে ওঠে, যাওয়ার সময় পায়নি, তাই আনা হয়নি, ঘুমা, পরে এনে দিব। পুষ্প আর কিছু বলল না। এমনিতেও অফিসে যোগ দেওয়ার পর প্রার্থ অনেক ব্যস্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরে সেখানে না গিয়েই ভালো হয়েছে। সে আর অতশত না ভেবে ঘুমিয়ে যেতে চাইল। শরীর দুর্বল লাগছে বেশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘুমিয়ে গেল পুষ্প, কিন্তু ঘুমাতে পারল না প্রান্ত। চোখে ভাসছে রিপোর্টের ওই লেখাটুকু, ক্রনিক সাবডুয়াল হেমাটোম। কানে ভাসছে ডাক্তারের সেই তিক্ত কিছু কথা, মিস্টার চৌধুরী, আমরা যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। আপনার স্ত্রী শুধুমাত্র গর্ভাবস্থার কারণে সেন্সলেস হয়নি, ওনার মস্তিষ্কে রোগ ধরা পড়েছে। তার মাথায় আগে থেকে আঘাত ছিল, সেখানে রক্ত জমাট বাঁধা ছিল, এবং সেটি ধীরে ধীরে বড় হয়ে মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। এটাকে ডাক্তারি ভাষায় বলে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ স্বল্প হয়, ডাক্তাররা হয়তো এটা ধরতে পারেনি। এখন সেটি বড় হয়েছে এবং স্পষ্টভাবে ধরা পড়েছে। এটি আপনাদের অনাগত সন্তানের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। সাবধানে দেখে রাখুন ওনাকে এবং দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। ক্রনিক সাবডুরাল হেমাটোমা হলো মস্তিষ্কের উপর জমে থাকা রক্তের এক ধরনের সঞ্চয়, যা ধীরে ধীরে কয়েক সপ্তাহ বা মাস ধরে ঘটিত হয়। এটি সাধারণত মস্তিষ্ক ও মেনিনজেসের মধ্যে থাকা সাবডুরাল স্পেসে রক্ত জমার ফলে সৃষ্টি হয়। এই রোগ সাধারণত মাথায় আঘাতের ফলে হয়ে থাকে। মাথায় আঘাত পেলে সেখানে ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে থাকে এবং এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে, চাপ সৃষ্টি করে, ধীরে ধীরে মস্তিষ্ক বিকল করে ফেলে। এই ধরনের রোগের উপসর্গস্বরূপ রোগীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর লক্ষণস্বরূপ তীব্র মাথা ব্যথা হয়, বমি হয়, ছোট ছোট বিষয় ভুলে যায় ও আচরণগত পরিবর্তন ঘটে। এই রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপারেশন করে মস্তিষ্ক হতে জমাট বাঁধা রক্ত বের করতে হবে, নয়তো রোগী ব্যক্তি কোমায় চলে যেতে পারে অথবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইটুকু পরে অস্থিরতায় তরতরিয়ে উঠল মন। এমন কঠিন রোগটাই কেন আল্লাহ প্রার্থর সুখ ফুলের মাঝে দিল? এটা প্রার্থর কেন হলো না? অন্তত এত ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা থেকে মুক্তি তো পেতে পারত।
যার মাঝে ধৈর্য বলতে কোনো জিনিসই নেই তাকে কেমন ধৈর্যের পরীক্ষায় ফেললেন রব। ইয়া করিম, সাহায্য করুন, ধৈর্য দান করুন, আমার ফুলকে সুস্থতা দান করুন। মনে মনে আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাইছে প্রেয়সীর, প্রাণ ভিক্ষা চাইছে প্রার্থ। মহান রাব্বুল আলামিনই একমাত্র পারেন তার ফুলকে তার কাছে সুস্থ সবল ফিরিয়ে দিতে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মাথাটা কাউচে হেলিয়ে দিল প্রার্থ। সকাল সকাল বসেছে সে রোগের 14 গোষ্ঠী চিনে নিতে। এই রোগ সম্পর্কে বিস্তারিত না জানলে এটাকে ট্যাকেল দেওয়া মুশকিল। যে কোনো মূল্যেই তার ফুলকে তার চাই, চাই মানে চাই, বাই হুক আর বাই ক্রুক। পুষ্প সারা জীবন প্রার্থর বুকেই থাকবে। আল্লাহ না চাইলেও কেউ তার থেকে ফুলকে কেড়ে নিতে পারবে না। মহান রব সহায় হন তাদের। আপনার কফি। প্রার্থ চোখ বন্ধ করে হেলেছিল কাউচে। হঠাৎ পুষ্পর শব্দ শুনে তড়িৎ গতিতে উঠে বসে। ঝটপট হাতে বন্ধ করে দেয় সামনে জ্বলজ্বল করা ল্যাপটপ। একটু নড়েচড়ে স্বাভাবিক হয়ে বসে। পুষ্পর হাতে কফির মগ, সেটা সামনে বাড়িয়ে দিয়ে ফের বলতে নাই আপনার কফি। মাঝপথে আটকে যায় সে। চোখ যায় সামনের টেবিলের উপরের কফির মগটার উপর। সে কি, ওখানে কফি এলো কোথা থেকে? পুষ্প তো মাত্র নিয়ে এলো কফিটা। পুষ্প সন্ধিহান গলায় বলল, কফিটা কি আপনি বানিয়ে এনেছেন? কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি করে দিতাম। প্রার্থনার ভেতরে চিনচিনে ব্যথা হয়, গলা শুকিয়ে আসে। প্রথম কফিটা তো পুষ্পই এনে দিয়েছে ওকে, তার মানে কি সে কথা সে ভুলে গেছে? আল্লাহ, এর থেকে বড় শাস্তি বোধহয় আর মানুষের জন্য হতে পারে না। এক সময়ে যদি প্রার্থনাকে ভুলে যায় তখন কি করবে সে? মরে যাবে নাকি প্রেম তৃষ্ণা নিয়ে বেঁচে থাকবে? না, আর ভাবতে পারে না প্রার্থ। এসব ভাবলে ভেতর থেকে আউলিয়ে আসে। এভাবে ভেঙে পড়লে চলবে না, তাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে সব। কথা বলছেন না যে, কি হয়েছে? পুষ্পর কথা ধ্যান ছুটে গেল প্রার্থর। গলা খাকারি দিয়ে ভালো করে বসলো কাউচে। হাত বাড়িয়ে পুষ্পকে কাছে ডাকলো। পুষ্প কফিটা টেবিলে রেখে একটু কাছে এগিয়ে আসে। প্রার্থ তার খসখসে হাতের মুঠে পুষ্পের সুকোমল হাতটা চেপে ধরে আরও কাছে নিয়ে আসে। টেনে বসায় তার হাঁটুর উপর। দু হাতে কোমর জড়িয়ে ধরে বলে, কফিটা তুই এনেছিলি? পুষ্প অবাক হয়ে বলে, আমি এনেছি? কখন? আমি তো মাত্রই আপনাকে কফিটা দিতে এলাম। প্রার্থ কাষ্ঠ হাসে। সে হাসিতে প্রাণ নেই। সে প্রসঙ্গ বদলাতে চায়, বলে, বাদ দে, তুই আনা আর আমি আনা একই কথা। এখানে একটু বসে থাক, ভালো লাগছে। এখন বসে থাকতে পারবো না তো, নিচে কাজ আছে। প্রার্থ কঠিন চোখে তাকায়, গম্ভীর সুরে বলে, কিসের কাজ? আজ এখন এই মুহূর্ত থেকে তোর সব কাজ বন্ধ। একটা কাজে হাত লাগাবি, বাবার বাড়ি পাঠিয়ে দেব। পুষ্প এক ভ্রু উঁচু করে বলে, আচ্ছা, হুমকি দিচ্ছেন? এরকম হুমকিতে কিন্তু আমি ভয় পাই না। ভয় পেলে আপনিই পাবেন। এখন চলেন বাবার বাড়ি রেখে আসেন। অনেক দিন হয় আব্বু আম্মুকে দেখি না। নিজের পায়ে নিজেই কোড়াল মারল প্রার্থ। তার বোঝা উচিত ছিল পুষ্প বাবার বাড়ি গেলে ছটফট করবে সে নিজে। শাস্তিটা পুষ্পর জন্য হবে না, শাস্তিটা হবে তার নিজের জন্য। সে নিজের ভুল শুধরে নিল ঝটপট। গলা শ্লেষ কাটিয়ে বলল, আমি তেমনটা বলিনি। বেশি কথা শিখেছিস? বাবার বাড়ি যাওয়ার আগে পা কেটে রেখে দিব। পুষ্প ভাব নিয়ে বলল, আবারও সেই ফাঁকা হুমকি? নিন, পা আপনার সামনেই আছে, কেটে রেখে দিন। আচ্ছা, মুশকিলে পড়ল তো। যা বলছে তারই হিতে বিপরীত হচ্ছে। প্রার্থ হতাশ শ্বাস ফেলল। পুষ্পকে যে দুটো কড়া কথা শোনাবে তাও করতে মন চায় না। গম্ভীর সুরে শুধু বলল, পাকনামি না করে চুপচাপ বসে থাক। কথাটুকু বলে পুষ্পকে আরও ভালোভাবে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুজে পড়ে রইল। পুষ্প আর পাকনামি করল না, চুপচাপ বসে রইল প্রার্থর কোলে। বেলা বাজে 12টা। মাথার উপর সূর্য নেই। সকাল থেকে সেখানে মেঘেরা অবাধে ঘোরাফেরা করছে। বৃষ্টি হবে হবে ভাব, তবে হচ্ছে না। কখন যেন হুট করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। অর্ণব স্নেহাকে নিয়ে শপিং এসেছে। বিয়ের পর তো কেটে গেল 2-3 দিন। অর্ণবের মা তাই জোর করে ছেলের বউকে পাঠিয়ে দিল কেনাকাটা করতে। কিন্তু এখানে এসে অর্ণব চরম বিরক্ত তার স্ত্রী নামক মেয়েটার উপর। মেয়েরা নাকি শপিংয়ে পাগল। ফ্রিতে শপিং করতে পারলে দোকানে সব লুটে নেবে তারা, কিন্তু এখানে তো সব বিপরীত যাচ্ছে। সেই সকালের দিকে এসেছে মলে, অথচ মেয়েটা কিছু কিনতেই চাইছে না। মোটে কয়েকটা ড্রেস কিনেছে, তাও অর্ণবের জোড়াজুড়িতে। অর্ণব নিজে পছন্দ করে দিয়েছে, তার নাকি কোনো পছন্দ নেই। অর্ণব যা দিবে তাই নেবে। এবার তারা যাচ্ছে জুতার সেকশনে। অর্ণব দ্রুত পায়ে হাঁটছে। তার পাশে পায়ে মিলিয়ে এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁটছে স্নেহা। অর্ণবের পায়ের সাথে পা মেলাতে বেগ পেতে হচ্ছে। সেদিকে অর্ণবের খেয়াল নেই। হাতে 3টে শপিং ব্যাগ নিয়ে চোখে সানগ্লাস পরে হেঁটে যাচ্ছে সে। হঠাৎ একজন লোকের সাথে সামান্য ধাক্কা লাগলো স্নেহার। লোকটা না দেখার ভান করে চলে যায়, কিন্তু দাঁড়িয়ে যায় স্নেহা। বা হাত দিয়ে ডান হাতের বাহু ঘষতে থাকে। ধাক্কা সামান্য হলো, ব্যথা পেয়েছে হাতে। অর্ণব বুঝলো সাথে স্নেহা নেই। সে ত্বরিত পেছনে ঘুরে তাকায়, দেখে স্নেহা হাত টলছে। পেছনে লোকটাকে যেতে দেখে বুঝলো ধাক্কা লেগেছে। অর্ণব এগিয়ে এসে বলল, কি হয়েছে? ধাক্কা লেগেছে? বেশি ব্যথা পেয়েছো? আই এম সরি। স্নেহা বিস্ময় নিয়ে শুধায়, আপনি কেন সরি বলছেন?
আমার তোমাকে সাথে নিয়ে হাঁটা উচিত ছিল। এবার এসো, সামনে আরও ভিড়, আমার সাথে সাথে চলো। অর্ণব আর স্নেহার আসার অপেক্ষা করলো না, এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে হাত ধরল। স্নেহার নরম তুলতুলে আঙ্গুলের ফাঁক গলে অর্ণবের খসখসে হাত খুব সহজে জায়গা করে নিল। যত্ন সহকারে ধরে এগিয়ে গেল সামনে। স্নেহা মাথা উঁচু করে বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে সুদর্শন ছেলেটার দিকে। তাদের মাঝে স্বামী স্ত্রীর মতো খুব স্বাভাবিক একটা সম্পর্ক না থাকলেও মোটামুটি একটা পর্যায়ে আছে। আর অর্ণব যা কেয়ারিং হাজব্যান্ড, তাতে করে স্বাভাবিক সুন্দর একটা সম্পর্কে অবতরণ করতে খুব একটা সময় লাগবে না। একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রুমের দিকে যাচ্ছে পার্থ। আজ সারাদিন বাড়িতেই ছিল সে। সকাল থেকে আকাশটা গুমট বেঁধে আছে বলে পূর্ণিমা বেগম আর ছেলেকে বাইরে বের হতে দেননি। ছেলের জ্বর নিয়ে প্রচুর চিন্তা বৃদ্ধার। পার্থ তার এই আদেশগুলো যথাযথ পালন করার চেষ্টা করে। আজ অবশ্য আরও একটা কারণে সে বাড়িতে আছে। সারাদিন বাড়িতে থাকলে পুষ্পর যত্ন নিতে পারবে ঠিকমতো, দেখে দেখে রাখতে পারবে। ডাক্তার বলেছে তাকে সাবধানে রাখতে, স্ট্রেস যেন না নেয় সে ব্যাপারেও খেয়াল রাখতে বলেছে, নয়তো বাচ্চা এবং পুষ্প দুজনেরই ক্ষতি। পার্থ চেষ্টা করছে যেন পুষ্পকে সবসময় হাসি খুশি রাখা যায়। দুপুরের খাবার খেয়ে পুষ্পকে উপরে পাঠিয়ে দিয়েছে। পার্থ এখন মাকে রুমে দিয়ে নিজেও চলে যাচ্ছে রুমে। রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো পার্থ। পুষ্প জানালার কাছে দাঁড়িয়ে আছে, দুহাত গ্রিলের ফাঁক গলিয়ে বাইরে দিয়ে রেখেছে। বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। সেই বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে হাত বাড়িয়ে। মনের আনন্দে ঠোঁট প্রসারিত করে হাসছে। ইস, বৃষ্টির ফোঁটাগুলো হাতে নিতে কি আনন্দটা নিয়ে হচ্ছে। পুষ্পর সুন্দর আনন্দ মুখের আদলটি অদূরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে গেল পার্থ। অতঃপর নিঃশব্দে এগিয়ে গেল সামনে। ঠিক পুষ্পর পিঠের কাছে এসে দাঁড়ালো। পেছন থেকে কানের কাছে ঠোঁট নিয়ে শুধালো, ভিজবি? হঠাৎ শব্দে চমকে তাকায় পেছনে। পার্থকে দেখি গালে হাসি টানে পুষ্প। জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? এখন। ভিজবি বৃষ্টিতে? পুষ্প সহাস্যে মাথা দোলায় উপর নিচ, অর্থাৎ সে ভিজতে চায়। পরপর আবার দুপাশে মাথা নেড়ে না বোঝায়। পার্থ তার কনফিউশন হওয়া দেখে হাসি চেপে রেখে বলে, কেন? পুষ্প মিয়ে গিয়ে বলে, আপনি বকবেন? বকবো না, চল। কথাটা বলে পুষ্পর হাত ধরে হেঁটে যায়। পুষ্প জিজ্ঞেস করে, কোথা যাচ্ছে, কি করবে, কেন যাচ্ছে? কিন্তু পার্থর একটারও উত্তর দেয় না, চুপচাপ হেঁটে চলে। সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় সে। হুট করে পুষ্পকে কোলে তুলে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠে যায়। পুষ্প ভাবে পার্থ বোধহয় তাকে একা নামিয়ে দিবে ছাদে ভেজার জন্য, কিন্তু তাকে ভুল প্রমাণ করে পার্থ নিজেও দাঁড়িয়ে পড়ে বৃষ্টির মাঝে। পুষ্প বিস্মিত হয়ে বড় বড় চোখ করে বলে, এ কি করছেন আপনি? কেন ভিজছেন? নামাকে আমি একা ভিজতে পারবো, আপনি প্লিজ ভিজবেন না, আপনার জ্বর হবে। পার্থ পুষ্পকে নিচে নামিয়ে বলে, কিছু হবে না, হলে তুই আছিস না, তুই সেবা করবি। এতক্ষণ দুজনের শরীর ভিজে জুবুথুবু। এ নিয়ে দুবার পার্থকে বৃষ্টিতে ভিজতে দেখছে পুষ্প। ছেলেরা বৃষ্টিতে ভিজলে কি একটু বেশি সুন্দর লাগে, নাকি তার ব্যক্তিগত পুরুষটি একটু বেশি সুন্দর? পার্থ সৌন্দর্য পুষ্পকে আটকাতে পারল না। সে পার্থকে ঠেলে দিয়ে বলল, আপনি প্লিজ চলুন এখান থেকে, আমাদের কাউকে ভিজতে হবে না। সারাদিন বাড়িতে থেকে তাহলে কী লাভ হলো? এভাবে ভিজলে 104 ডিগ্রি জ্বরে ভুগবেন আপনি। আজকে গা কাঁপুনি দিয়ে জ্বর আসবে দেখবেন। আপনি জানেন জ্বর হলে আপনার কী অবস্থা হয়? প্লিজ চলুন পার্থ ভাই, আপনাকে অসুস্থ অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। পুষ্প কথা বলে যাচ্ছে পার্থকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার চোখ আটকে আছে ওই কোমলমতি ঠোঁট জোড়ার দিকে, যেটা অনবরত নেড়ে নেড়ে কথা বলছে সে। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাওয়া গোলাপ রাঙা ওষ্ঠজোড়া বড্ড আকৃষ্ট করছে তাকে। সে ধীরে এগিয়ে যায় সেদিকে। হঠাৎ তার এগিয়ে আসা দেখেই থেমে যায় পুষ্প। পার্থ আরেকটু এগিয়ে গিয়ে তাদের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে পুষ্প সুকোমল ওষ্ঠপুটে নিজের মসৃণ অধর ডুবিয়ে দেয়। বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে দিতে চায় ভেতরে সমস্ত দুঃখ, ক্লেশ এবং ক্লান্তি। সেখানে খুঁজে পেতে চায় একটু শান্তি। মন চাইছে সময়টা এখানেই থেমে যাক, দুঃখগুলো এখানেই বিনাশ হোক, সুখগুলো এসে ধরা দিক তাদের হাতের মুঠোয়। হারানোর ভয় নামক ভীতি থেকে মুক্ত হোক সে। কিন্তু এসবের কিছুই হয় না। খানিকক্ষণ বাদে পার্থ সরে আসে। কপাল ঠেকে পুষ্পর কপালে। তার ছোট সুন্দর মুখটা নিজের দুহাতের আজলায় পুরে পার্থ বলে, আমার কিছু হবে না ফুল, তুই ঠিক থাকলেই আমি ঠিক, তোর সুখে আমার জান কুরবান। পুষ্প কপাল উঠিয়ে তাকায় পার্থর চোখে। সে চোখে তাকিয়ে থেকেই বলে, জান তো চাই না, আমার তো আপনাকে চাই। পার্থ তার মসৃণ কপালে চুমু খেয়ে বলে, তাহলে এই আমিটাই আমার ফুলের নামে কুরবান। বিকেল 3টা। প্রিয়ার কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু এখনও বাসায় যেতে পারছে না সে। কলেজের গেট মারিয়ে গেটের সামনে আসতে শুরু হলো তুমুল বর্ষণ। প্রিয়া দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে একটা টং দোকানের সামনে। এখনও বৃষ্টি কমার নাম নেই। এদিকে রিক্সাও পাচ্ছে না একটাও। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়ার উপক্রম। ঠিক তখনই পায়ের সামনে এসে একটা রিক্সা থামলো। প্রিয়া ভড়কে যায় এতে। সামনে তাকাতে দেখে অন্ত হুট্টোলা রিক্সার ভেতরে বসে। বৃষ্টিতে অর্ধেক শরীর ভিজে গেছে। ভার্সিটি থেকে ফিরছিল বোধ হয়। সে মাথাটা একটু বের করে প্রিয়ার উদ্দেশ্যে বলল, প্রিয়া উঠে আয়। প্রিয়া ওঠে না। দুপাশের জামা খামচে ধরে দোহাতে।
প্রিয়ার এত সাহস নেই যে একই রিকশায় অন্তর পাশাপাশি গায়ের সাথে গায়ে মিলিয়ে বসে যাবে। এমনিতেই নতুন সব অনুভূতি জোয়ারে ডুবে মরছে সে। আর একটু ডুবতে গেলে নির্ঘাত মৃত্যু। প্রিয়া যাবে না বলে পণ করলো, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, তুমি যাও, আমার যেতে দেরি হবে, কাজ আছে। অন্তর সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কী কাজ? প্রিয়া বানিয়ে বানিয়ে বলে, ওই একটা বন্ধু আসবে, ওর থেকে কিছু জরুরি নোটস নিতে হবে, তুমি যাও। বন্ধুর কথা শুনে মেজাজ গরম হলো সারাক্ষণ ঠান্ডা থাকা ছেলেটারও। একে বলে জেলাসি। প্রেয়সীকে অন্যের সাথে দেখলে জ্বলন হলে হুটহাট এমন মেজাজ গরম হয়ই। সে রিকশা থেকে নেমে গেল। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে তাকে পাঠিয়ে দিল। অর্ধভেজা শরীর বৃষ্টির ছাটে এবার পুরোপুরি ভিজে গেল। মাথার চুলগুলো লেপটে রইল কপালে। সেখান থেকে বৃষ্টির পানির মতো টুপটুপ করে পানি পড়ছে। দেখতে বেশ সুন্দর লাগছে। প্রিয়া হা করে তাকিয়ে আছে অন্তর দিকে। ও কী বলল আর ও কী করলো সেটা ভেবে কুল পাচ্ছে না সে। অন্ত এসে প্রিয়ার ঠিক পাশে এসে দাঁড়িয়ে বলল, তোর ফ্রেন্ডকে জলদি আসতে বল, একসাথে বাসায় ফিরবো। প্রিয়ার মেজাজ চটল। দাঁত খিচে বলল, তুমি পাগল? গাড়ি ছেড়ে দিলে কেন? এখন কোনো রিক্সা পাবে তুমি? আমি বলেছি আমাকে সাথে নিয়ে চলো। আমি কি একা বাড়িতে যেতে পারবো না? আমি কখন বললাম একা যেতে পারবি না? আমি বলেছি আমি তোর সাথে যাব। রিক্সা নেই তো কি হয়েছে, হেঁটে যাব। প্রিয়া রাগে দুঃখে টং দোকানের ছায়াতল ছেড়ে দিল। ভরা বৃষ্টির মাঝে হাঁটা দিল সামনে। অন্ত ঠোঁট কামড়ে হেসে এগিয়ে যায় সেদিকে। পেছন থেকে ডেকে শুধায়, কি রে, তোর বন্ধু আসবে না তোকে নোটস দিতে? প্রিয়া চেঁচিয়ে ওঠে, না আসবে না, মিথ্যে বলেছি আমি। এবার যাও, আমি একা একাই যাব। প্রিয়া ভিজে জুবুথুবু। সে ভিজতে ভিজতে এগিয়ে গেল। অন্ত দ্রুত তার কাছে গিয়ে ভেজা হাতের আঙ্গুলে হাত গুজে দিল। আদেশ দিয়ে বলল, চুপচাপ চল। রাস্তায় বখাটেদের অভাব নেই, ভেজা শরীরে রাস্তায় বেশিক্ষণ থাকা যাবে না। অন্তর কণ্ঠটা একটু অন্যরকম শোনালো, একদম গম্ভীর টাইপ। প্রিয়া আর কিছু বলার সাহস পায় না। সত্যিই শরীর ভেজা, তার উপর কলেজ ড্রেসটাও সাদা। রাস্তায় বখাটেদের লোভাতুর দৃষ্টি শিকার হবে না তার কোনো গ্যারান্টি নেই। প্রিয়া নিজের উপর রাগ হচ্ছে। এত ঢং করতে বলেছিল কে? তখন রিকশায় গেলে কি হতো? সে তো অন্তর সাথে যেতে হচ্ছে, তাও হাতে হাত রেখে। প্রিয়া হাতটা মুচড়ে অন্তর হাত থেকে ছুটে বলল, এমনি হাঁটো, হাত ধরতে হবে না। অন্তর থেমে যায়, রাগ দেখিয়ে বলে, ওহ সরি, আমার হাত তো কালো, আপনার সুন্দর কোমল হাত ধরলে তো অন্যায় হয়ে যাবে। সুন্দর হাতের সাথে অসুন্দর হাত মানায় না, তাই না? কি আশ্চর্য! প্রিয়া কখন কালো ফর্সার তফাৎ দেখালো এখানে? আর এ ছেলেটা নিজেকে কালো বলছে কেন? সে কি কালো নাকি? শ্যামবর্ণের সুদর্শন মানুষকে যে কালো কুৎসিত বলে আখ্যায়িত করবে, তার মতো বোকা এই পৃথিবীতে নেই। কৃষ্ণবর্ণের পুরুষদের মাঝে যে সৌন্দর্য থাকে তা ফর্সা পুরুষদের মাঝে কখনো পাওয়া যায় না। প্রিয়া আগে না হয় ওকে কালো বলতো, কিন্তু এখন তো ও বুঝিয়ে অন্ত কালো নয়, বরং একটু বেশি সুন্দর। হয়তো মনের ভাষা পরিবর্তনের পাশাপাশি চোখের ভাষাও বদলেছে। নয়তো অজান্তে ভালোবেসে ফেলা ছেলেটাকে এত সুদর্শন লাগবে কেন? প্রিয়া বুঝলো অন্তর অভিমান। সে হাতটা বাড়িয়ে দিল অন্তর দিকে, মুখ বাঁকিয়ে বলল, নাও ধরো হাত। আমি তোমাকে তেমনভাবে কিছু বলিনি, শুধু শুধু ভুল বুঝছ। অন্ত নাকচ করে দিল, ধন্যবাদ, কিন্তু এই হাত আর ধরছি না। প্রিয়ার রাগ হয়, বেটা তোকে ধরতে দিয়েছি, এই বেশি তুই আবার ফিরিয়ে দিস? যা, এবার আর ধরতেই দেব না। মনে মনে এসো বলে হাতটা নামিয়ে নেয়, আর কিছু না বলে হাঁটতে থাকে। অন্ত পেছন থেকে দৌড়ে এসে আবার সে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে দিল। প্রিয়া সরু চোখে তাকায় অন্তর দিকে। অন্তর চোখে চোখ রেখে বলে, তোর বাড়িয়ে দেওয়া হাত ধরবো না, আমি নিজে থেকে হাত বাড়িয়ে ধরে নেব আমার জিনিস। এবার আর কথা না, চুপচাপ হাঁট। প্রিয়া আর কিছু বলল না। এমন কাণ্ডে একটু হাসিও পেল, তবে নিজেকে সংযত রেখে এগিয়ে চলল সামনে। শুনশান সড়কে অনুভূতির বর্ষণে দুজন গা ভাসিয়ে এগিয়ে চলল বাড়ির পথে।